সে আমার হাত ধরে টাইনা নিয়ে যেতেছে গা, মানে একেবারে বেশি পানিতে। আমি তো আর পায়ে মানে ঠাই পাইতেছি না পায়ের মধ্যে, আমার যতটুকু ঠাই পাই ততটুকু আর কি আমি নামছি, আর ও আমার হাত ধরে টাইনা আরো দূরে নিয়ে যেতে চাইতেছে। পরে আমি বলতেছি, আপনি কি করতেছেন? আপনি আমার সাগরের মাঝখানে টাইনা নিয়ে যেতেছেন গা, আপনি আমার কিনারে দিয়ে হেন, আমি যাবো না আপনার লাগে এত দূর। পরে আমি ডুবা যাই তখন কি হবো? তো সে আমাকে কিনারে দিয়ে যাবে না, সেখানে হাত ছেড়ে দেয়। আপনার নাম তো মিতু, সেটা তো মোটামুটি আমরা আমাদের রেকর্ডে বাজিয়েছি। আর আপনার সঙ্গে এসে হচ্ছে আপনার 1.5 বছরের মেয়ে, ওর নাম মরিয়ম। মরিয়ম আপনার কোলে আছে এই মুহূর্তে। তুমি কিছু বলবা? কিছু বলবা মা? কিছু বলবা তুমি? আচ্ছা ঠিক আছে, ও গল্পের মাঝখানে কান্নাকাটি না করলেই হয়। আচ্ছা, আপনার নাম হচ্ছে মিতু এবং আপনার বয়সটা কত, মানে যদি আপনি আমাদের? বর্তমান 20 চলতেছে। 20 চলতেছে। আপনি থাকেন কোথায়? কামরাঙ্গীরচর। এটা জন্য কোথায় হলো? এটা ওই যে লালবাগ কেল্লার মোড়ের বুড়িগঙ্গা কি পার হতে? পার। আপনারা কিসে পাঠান? নৌকাতে? না না, তাহলে আমরা ব্রিজ দিয়ে। আচ্ছা, ব্রিজ দিয়ে পাঠান। আমার যাওয়া হয়নি কখনো এলাকাতে আর কি। যে গল্পটা আপনি আজকে এখানে বলতে এসছেন, আমি একটু আমার শ্রোতাদের একটু বলে নিতে চাই। মরিয়ম বলছি, মিতুর কোলে মিতুর মেয়ে, তার নাম হচ্ছে মরিয়ম এবং মরিয়মের বয়স হচ্ছে 1.5 বছর। আজকে মিতুর গল্পের সাথে মরিয়ম এবং মিতু সবাই জড়িয়ে আছে। 1.5 বছরের একটা বাচ্চা কোলে থাকলে বুঝতেই পারছেন যে সে কি করতে পারে। হয়তো মাঝে মাঝে কান্নাকাটি করবে, হয়তো মাঝে মাঝে খুব ডিস্টার্ব করবে। এই ডিস্টার্বটা আপনাদের নিয়েই আমাদের আজকের গল্পটা শুনতে হবে। চলুন আপনি শুরু করুন। প্রথমে সবাইকে ধন্যবাদ দিতে চাই যারা আজকে আমাকে শুনতেছে। ও বোধহয় আমাদের স্পিকার মাইক্রোফোনটা থেকে ভয় পাচ্ছে, রাইট? হ্যাঁ। তুমি মাইক্রোফোন ভয় পাও না? তুমি মাইক্রোফোন ভয় পাচ্ছ আম্মা? এদিকে মরিয়ম, মাইক্রোফোন ভয় পাচ্ছ? তো আমি পড়াশোনা করি, আমরা জন্ম ঢাকাতেই, কেল্লার মোড়। তো মাঝখান দিয়ে আমরা চলে যাই, নারায়ণগঞ্জ চলে যাই। আচ্ছা। সেখানে গিয়ে ঢাকাতে প্রাইমারি কমপ্লিট করছি, কিন্তু ওইখানে গিয়ে হাই স্কুলে ভর্তি হই। আচ্ছা। আমি 9ম শ্রেণী পর্যন্ত পড়তে পারছি আর কি। ক্লাস 9 পর্যন্ত ক্লাস 9 পর্যন্ত পড়ালেখা করছি। মানে পারিবারিক আর্থিক সমস্যার কারণে আর 10 ম্যাট্রিকটা দিতে পারিনি। আচ্ছা। আমার বাবা আবার 2টা বিয়ে করছে। তো আমার আম্মু প্রথম। তো আমার আম্মুর ঘরে আমি একা, আমার 3 ভাই। আচ্ছা। আমি বড়, তারপর আমার 3 ভাই। সেখানে 7 বছর থেকে আমরা চলে আসি আবার ঢাকাতে। প্রথমে কিল্লা মোড়ে থাকি। আমার ছোট 2টা ভাই, বাবা তো ধরেন ছোট মাকে নিয়েই থাকে, যার কারণে আমার ছোট ভাইরাই চাকরিতে জয়েন করে ঢাকাতে এসে। ওরা নিউ মার্কেটে প্রথম একটা ফুলের দোকানে চাকরি নেয়, আমার 2 ভাই। তখন ওদের বয়স প্রায় 12 বছর হবে। যেটা বড় সেটার 12 বছর, আর ছোটটার বয়স হলো গিয়া এই 10 কাছাকাছি হবে। তারপরে যখন আমার ভাইরা চাকরিতে জয়েন করে, তখন আমার নানা বাড়ি চলে যাই। নানা বাড়ি গিয়ে মামার ঘরে, মামার বাসায় 1 মাসের প্রায় 2 মাসের মতো থাকি। তো তখন নিউ মার্কেটের চাকরিটা আমার ভাইরা ছেড়ে দেয়, যে মানে বেতন তো খুব কম, আর প্রথম অবস্থাতে তো একবারেই কম দেয়, সেটা দিয়ে তার সংসারের চলবে না, খরচ। না, আপনার বাবা এমনিতে কি করতেন? আমার বাবা এমনিতে সর্বপ্রথম আমাদের অবস্থা খুব ভালো ছিল, হোটেল ছিল। হোটেল বলতে কি, এই যে প্রায় রেস্টুরেন্টের মতোই ছিল আর কি। তো যখন সে বিয়ে শাদী করে তখন আর কি একটু পরে যাই আমরা। সেকেন্ড বিয়ে করার পরে কিছুদিন ভালো থাকে, তারপরে উনি আবার বরিশাল চলে যায়। তো বরিশাল চলে যায় আমার বাবা। তো সেখানে গিয়ে সে আরেকটি বিয়ে করে ফেলে। আপনি হচ্ছেন প্রথম ঘরের সন্তান? হ্যাঁ, প্রথম ঘরের সন্তান। সেখানে আর কি এক মেয়েকে নিয়ে প্যাচে পড়ে যায়, যার কারণে গ্রামবাসী থাকে। ও প্যাচে পড়ে মানে কি ধরনের প্যাচে পড়েছিল? যেমন ওই মেয়েটা আমার বাবাকে ভাই বলতো, ছোট থেকে ভাই ভাই বলতো। তো একদিন তার কিস্তির যে বই থাকে না, তো ওগুলো না তার মা ছিঁড়ে ফেলে। তো আমার বাবার কাছে যে বলে যে ভাই এটা তো ছিঁড়ে গেছে, এখন এটা একটু ঠিক করা যায় কিভাবে সেটা বলেন। মানে আমার বাবার সাথে এক ঘরেই আর কি, একটা ঘরে। তো এটা আবার গ্রামের অন্য মানুষ দেখে ফেলে। তো তখন গ্রাম তো বুঝেনি, কত কিছুই একটা ছেলের সাথে একটা মেয়েরে দেখলে কি কত কিছুই ভাবে। ওই মেয়েরে বলে যে নাদিমের সাথে তো, আমার বাবার নাম বাবা নাদিম, তো ওর সাথে তোর কি সম্পর্ক? না, কোন সম্পর্ক না, তো আমরা এই যে বই ছিঁড়ে গেছে তো ওনার কাছে আসছি যদি এটা একটু ঠিক করে দিতে পারে। তো গ্রামের লোক কয় না, তোদের মধ্যে সম্পর্ক হয়তো আছে। তারপরে তাকে ধরে বিয়ে করে দেয়। ওইখানে গিয়ে আমার বাবা আর কি একটু, আমাদের অবস্থা মানে একেবারেই খারাপ হয়েছে। সেকেন্ড বিয়েটা করার পরে? এটা থার্ড বিয়ে ছিল? থার্ড বিয়ে ছিল। সেকেন্ড বিয়েটা তাহলে কোনটা ছিল? সেকেন্ড বিয়ে করছে ঢাকাতেই। আমি যখন ক্লাস 5-এ, তখন আর কি সে সেকেন্ড বিয়েটা করে।
এটা কি তার নিজের ইচ্ছাতে হয়েছিল নাকি এরকম দুর্ঘটনা থেকে? না, এটা সে নিজের ইচ্ছাতেই করছে। দ্বিতীয় বিয়েটা আমার বাবা নিজের ইচ্ছাতেই করছে। আচ্ছা, মোট বিয়ে কতটা ছিল? তিনটা। তিনটাই ছিল। তো থার্ড অবস্থাতে গিয়ে তার অবস্থা খারাপ অবস্থা একেবারেই খারাপ হয়ে যায়। তো তখন আমার আব্বুর এমন অবস্থা হয় যে সে রিক্সা চালায়। রিক্সা চালাতো? রিক্সা চালাতো, ওকে। সংসার চালাইতো। তো কিছুদিন যাওয়ার পরে ওনার ওই থার্ড যে বিয়ে করছে সেখানে সে ঘরে একটা মেয়ে হয়। আচ্ছা। এবং মেয়েটা 6 মাস হওয়ার পরেই ওই মেয়েটা আবার চলে যায়। যে থার্ড বিয়ে করছে আমার ওই মাটা ওই মেয়েকে নিয়ে চলে যায়, যে সে আর আমার বাবার সংসার করবে না। আচ্ছা। চলে যায় তার মা বাবার কাছে। তারপরে তো আমার বাবা ওই ছোট মাকে নিয়ে, শুরু থেকেই আমার বাবা কিন্তু ছোট মাকে নিয়ে আমাদের সাথে সময়টা একটু কমই দিত। ওনার সাথেই চলে গেছে আমার বাবা আমাদের রেখা। বুঝতে পেরেছি যে এরকম একটা পরিবেশে আপনি বড় হয়েছেন, ছোটবেলা থেকে বাবার সংস্পর্শ কি জিনিস আপনি পেতেন না, এবং স্বাভাবিকভাবেই খুব কষ্টকর একটা জীবনযাপন। তো ঠিক আছে, আপনার জীবনের গল্পে আমরা যাই। তো যখন আমরা ঢাকা চলে আসছি, ভাই তো চাকরি করে, ভাই 2 ভাই চাকরি করে। তো আমার মা প্রায় আমাকে বলতো যে বড় বোন হয়ে তো ছোট ভাইরা কাজ করে আনে, সেগুলা খাচ্ছি। এমন শুনতে শুনতে আমার খুব রাগ হয়, যার কারণে আমিও একটি চাকরি নেই, একটি ছোটখাটো প্রাইভেট ক্লিনিকে চাকরি নেই আর কি। প্রথম অবস্থাতে মানে আমার তো রাগের মাথায় চাকরি নিছি, তারা যা দেয় তাই। কত টাকা পেতেন পারেন আপনি? প্রথম অবস্থাতে 1,500 টাকা দিত তারা। কি কাজ ছিল আপনার ওখানে? আমার ওখানে ছিল যে তাদের যে কার্ড আছে ক্লিনিকের, এগুলো আর কি প্রচার করা। আচ্ছা আচ্ছা। মানুষের কাছে প্রচার করা যে এই জায়গায় একটা ক্লিনিক আছে, তো আপনারা এখানে বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। আপনি খুলে বলেন কি ধরনের কাজ প্রচার করেন? সেখানে আর কি যে বাচ্চাদের সুই দেওয়া হয়, তারপরে যে মহিলাদের সুইটি দেওয়া হয়। সুই দেওয়া মানে অপারেশন করানো? হ্যাঁ, অপারেশন করানো হয়, এবং গর্ভবতী মানে ডেলিভারিও হয় সেখানে, প্রেগন্যান্ট যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, সেই ব্যবস্থা নেওয়া হয় কি। আচ্ছা, এগুলো প্রচার করতাম। আপনি প্রচার কিভাবে করতেন? ওই যে কার্ড ছিল, তাদের কার্ডে সব লেখা থাকতো। এগুলো আপনি কিভাবে দিতেন? ওই যে বাসের? না, বাস না। তাহলে আমরা ওই এলাকায় যেতাম, যেমন আজকে একটা এলাকায় গেছি, প্রত্যেক বাসায় যেতাম, যে মানে দিতাম মহিলাদের হাতে বেশি দিতাম যে এই একটা ক্লিনিক, এটা খুব ভালো, যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে এই জায়গায় যোগাযোগ করতে পারেন এবং এখান থেকে আপনারা চিকিৎসা নিতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো এভাবে এইখানে প্রায় 1 বছরের মতো চাকরি করি আমি। 1 বছর চাকরি করার পরে তো ওই আপুরা এই ক্লিনিকটা বন্ধ করে অন্য জায়গায় চলে যাবো, তার কারণে ওনারা আমার বলে যে মিতু, তুমি অন্য জায়গায় দেখো একটা চাকরি খুঁজে পাও কিনা। তো তখন আবার আমি আরেকটা ক্লিনিকে চাকরির জন্য আবেদন করি, মানে ওই ক্লিনিকটা আবার নতুন দিতেছিল। তো পুরানো লোকরা তো পুরো এলাকায় চিনে, আর ওনাদের সবাই চিনে, যার কারণে ওনারা আমারও রাখে। তেমনি এখানে যে কম বেতন পেতাম সেটা তাদের বলি নাই, বলছি ওনারা তো আমরা বেশি বেতন দিত, তো আপনারা প্রথম অবস্থাতে আমারে যা দেন সেটাই ঠিক আছে। সেখানে প্রায় 8-9 মাস চাকরি করি। এই চাকরিটাও আমি কিছুদিন পরে ছেড়ে দিই, মানে প্রচুর খাটাখাটি করতে হয়, সকাল 9টা থেকে সেই রাত 9টা পর্যন্ত। এর মধ্যে শুধু সপ্তাহে 1 দিন ছুটি, শুক্রবার ছেড়ে দিয়ে আমি আবার একটা ফার্মেসিতে চাকরি নিই। আচ্ছা, ফার্মেসিতে যেমন ওই যে রোগীরা ফোন করে সিরিয়াল লেখায় না, তো এরকম একটা চাকরি জয়েন করি আমি। চাকরি জয়েন করার পরে এখানে মনে হয় 1 মাস চাকরি করতে পারছি। এর মধ্যেই আর কি বাবা আমাকে বিয়ে দিবে। আমার বিয়ের কথাবার্তা চলতেছে। তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন তো পড়ালেখা ছেড়ে দিছি। আচ্ছা আচ্ছা। আমি 2009 সালে পড়ালেখা ছেড়ে দিই আর কি, 8-এর লাস্টের দিকে আর কি পড়ালেখা ছেড়ে দিই। জুলাই মাসে আমার একটি বিয়ের প্রস্তাব আসে। বাবা বলে যে এখন চাকরি আর করো না, এখন তো তোমার বিয়ে দিব, চাকরি ছেড়ে দাও। আমি বললাম যে দেখলেই তোর বিয়ে হয় না, চাকরি কেন ছাড়বো, কথাবার্তা আগে বারুক, তারপরে না হয় চাকরিটা ছেড়ে দেবো। সেটার দিনটি ছিল মনে হয় জুলাই মাসের 10 তারিখে। সর্বপ্রথম উনি আমাকে দেখতে আসে, মানে যার সাথে আমার বিয়ে হয়েছে সেই আমাকে প্রথম দেখতে আসে। প্রথমে আর কি বলে না যে সে ম্যারিড, মানে ওই লোকটা যে ম্যারিড, ওনার স্ত্রী মারা গেছে। প্রথম আমার বাবারা জানায় না আমাকে যে ম্যারিড একটা ছেলে তোমাকে দেখতে আসতেছে, ওনার আগের বউ মারা গেছে, এগুলো কিছু বলে না। আচ্ছা আচ্ছা। তো ওই ছেলেটা দেখে যায়, আমাকে দেখতে আসে। যেদিন দেখতে আসলো তো আমি আবার শাড়ি পরছিলাম, উনি আর ঘটক, আমরা এই 3 জনই রুমের ভিতরে। তো উনি আমাকে জিজ্ঞেস করতেছে, নামটাম জিজ্ঞেস করলো, কত পর্যন্ত পড়ালেখা করছি এগুলো জিজ্ঞেস করলো, তারপরে কোরআন শরীফ, নামাজ টামাজ এগুলো আর কি। তো হঠাৎ করে উনি আমার জিজ্ঞেস করলো ঝগড়া করতে পারো কিনা।
তো এই কথাটা শুনি না, যেমন আমি হাইসা দিছি, প্রায় হাইসা দিছি জোরেই, যে মনে মনে ভাবতেছি যে এই কথা তো কাউকে আমি কোনোদিন বলতে শুনি নাই, যে দেখতে এসে জিজ্ঞাসা করে ঝগড়া করতে পারো কিনা। তো তারপরে আমার মানে অনেকক্ষণ কথা বলার পরে আমার মামি বলে, এত কি কথা বলে ওনারা মেয়েরে নিয়ে, আমার হাত ধরে নিয়ে এসে পড়ে আমার মামি, ওইখান থেকে নিয়ে এসে পড়ে ওই যে দেখে গেল 1 সপ্তাহ পরে ওনার মা, বড় বোন, ছোট বোন কে নিয়ে আসে দেখ আবার দ্বিতীয়বার দেখতে আর কি। দেখে টেকা গেল, তো ওনার মা দেখে বাসায় যায় বলে, মেয়ে তো কালো। দেখে আসলাম মেয়ে তো কালো। ছেলেটা বলে, মার সাথে আবার একটু ঝগড়া হয় ছেলের, যে তুমি কি বলো, আমি দেখে এলাম উজ্জ্বল সামলা আর তুমি বলতেছো কালো, তো তুমি ভালো করে দেখো নি, তুমি আবার যাবা। 2 দিন পরে ওর ভাইয়ের, আমার দেবরের বউকে আর আমার শাশুড়িকে পাঠায় আমাকে আবার দেখতে। তো ওনারা আসে আবার দেখতে, আইসা দেখে যে পরে আমার শাশুড়ি বলতেছে, না আসলে সেদিন তো ভালো করে দেখি নাই, সেদিন তো মেয়ে শাড়ি পরছিল, সেটা জন্য ভালো করে দেখিনি। তো যে ঘটক সে আমার পাটা ভালো করে দেখাইলো তাদের, যে আপনারা যে বললেন মেয়েটা কালো, কোনখান দিয়ে কালো দেখান। পাটা ভালো করে দেখলো মানে কিভাবে দেখেছে? মানে এই যে স্যালোডটা একটু আলগি দিয়ে দেখলো আর কি, শরীরের রংটা কেমন আর কি। তো পরে দেখা গেল, দেখে যাওয়ার 1 সপ্তাহ পরে ওনার মা কি করলো আপনার সাথে? সেকেন্ড টাইম দেখা হওয়ার পরে বলেছিল যে হাঁটা চলা ঠিক মতো, হাঁটো সামনে দিয়ে? না, এগুলা কিছু বলেনি। জাস্ট একটু দেখতেছে ওনার, তারা সেখানে 15 মিনিটের মতো ছিল। আমার মারে যাওয়ার সময় বললো যে আপনাদের মেয়ে তো পছন্দ হয়েছে, এখন যদি আল্লাহ এখানে লিখে রাখে আমার ছেলের সাথে ওর বিয়ে, তাহলে বিয়ে না আপনার সাথে আপনার মেয়েরই আমরা নিব। 2 দিন পরে ঘটক আসছে, আমার বাবাকে খবর পাঠাইছে যে মেয়ে তো তাদের পছন্দ হয়েছে, এখন লেনদেনের ব্যাপারটা তোমরা কি করবা? ও না, মানে ছেলেকে দেখতে যেতে হবে না, ওনাকে দেখতে হবে, ওনার বাড়িঘর এগুলো দেখতে হবে। তো আমার আব্বু আমার মাকে এসে বললো যে তোর, আমার আব্বু আবার আমার আম্মুকে তুই করেই বলে সবসময়, যে তোর ভাইগো ক যে ওরা তো দেখে গেল, ওরা যে ছেলেটারে দেখে আসুক, আল্লাহ যদি ওদের পছন্দ হয় তাহলে আর কি সেখানে আমরা এই করবো। আমার মা সব ভাই গোজায় বললো, আমার আবার 8টা মামা, 8টা মামার মধ্যে মনে হয় 3 জন মামা গেছে আর 2 জন খালু গেছে আমার ওইখানে তাকে দেখতে, আর দূর সম্পর্কের একটা মামা গেছে দেখতে। আমার বাবা জানি, উনি তো আগের থেকে ছেলেকে চিনে, সবকিছু জানে, দেখে টেকে আসলো। তো আমার মামাদের বেশি একটা পছন্দ না ছেলে। কেন পছন্দ না? মানে একটু বয়স বেশি আর কি ছেলেটার। তো আয়সা আমার মারে বলে যে দেখা জামাই তো এমনি দেখ তো ঠিক আছে, কিন্তু বোন যদি মেয়েরে বিয়ে দেস, না দিয়া কামন ভালো, কিন্তু দিয়া পরে অশান্তি কইরা এটা কিন্তু ভালো না। এখন আমরা তো দেখেছি ভালো। আবার আব্বু আবার ওনাদের কথা বেশি একটা মাথা ঘামাইল না, যে আমার মেয়েরে বিয়ে দেবো আবার কে এই করবো। তো আমার মা তো তখন থেকেই পছন্দ না ছেলে, ভাইরা যেহেতু রিজেক্ট করছে সেখানে সে তো তাকে পছন্দই করে না। তো আমার বিয়েতে আমার মা কার কোনো মতই ছিল না। আপনার বাবার কোনো মত ছিল না? আমার মার মত ছিল না, বাবাদেরও মত ছিল না। তো আমার বাবার আর কি মত, এখানে বিয়ে দিবে সে। আচ্ছা। আমার বাবা কিন্তু আবার ছেলে সম্পর্কে সবই জানে, উনি নিজে নিজেই খোঁজ খবর নিছে, এবং যেখানে বিয়ে দিবে আমার বাবা ছোট কালতে সেখানেই বড় হয়েছে, তার জন্ম সেই এলাকাতে, উনি কিন্তু সব জানে। ছেলের বিয়ে হয়েছিল, বউ মারা গেছে, একটা ছেলে আছে তার, সে ঘরে একটা ছেলে আছে। আমার যখন বিয়ে হয় তখন 6 বছর আর কি ছেলেটার। লেনদেনের ব্যাপারটা আর কি, যেটাকে মানে আমাদের বলা হয় মজবেদা। হ্যাঁ, মজবেদা মানে একটা কাগজে লিখে দেবে যে আমরা কি চাই আর ওনারা কি চাইতেছে, এটা হচ্ছে মজবেদা বলে। আচ্ছা, আমার জানা ছিল না এটাকে বলে মজবেদা। আমরা জানি না, যারা এই মুহূর্তে শুনছেন তাদের এলাকায় এটাকে কি বলে। এটা কি এক ধরনের যৌতুক? হ্যাঁ, এক ধরনের যৌতুকের কাগজপত্র আর কি। হ্যাঁ, আলটিমেটলি যৌতুক, কিন্তু আপনাদের ওখানে বলে মজবেদা। মজবেদা আর কি চাইতেছে না চাইতেছে একটা কাগজে লিখে দিবে। ওই ওনাদের বাসা থেকে একটা মজবেদা আসলো যে ওনারা সনি টিভি চায়, সনি টেলিভিশন, আচ্ছা, ফ্রিজ এবং খাট এগুলো, মানে কাঠের সবকিছু চাই। তারপরে ছেলের গলায় চেন, আংটি, কি বলে আলমারি বা খাট, মানে ঘরের আসবাবপত্র আর কি। তো আমরা আবার আগের থেকে শুনছি যে ছেলের তো এগুলো সবই আছে, ছেলের কিন্তু এমনিতে সবই আছে। এবং তারা বলছিল যে আমার বাবার বাসা থেকে তারা যেন, আমার বাবারা যেন আমার কানের দুলটা দেয় আর কি, স্বর্ণের, এগুলা লিখছিল। আর ওনারা দেবে কি আমাদেরকে? আপনারা লিখেছিলেন না, ওনারা কি দেবে আগে ওনারা বলছে কি এগুলা দিব তোমাদের। কি দিয়েছিল আপনাকে বা দেবার কথা হয়েছিল? দেবার কথা ছিল গলার 2 ভরির একটা স্বর্ণের হার, মাথায় টিকলি,
আর চুরি। আর এমনিতে ধরেন ওই যে গায়ে হলুদের সময় মেয়েদের বাসায় কি বলে মাছ মুরগি এগুলা পাঠায় না, মিষ্টি পান এগুলা লিখছে আর কি। তো আমাদের বাসায় যখন আনে কাগজটা, আমার আব্বু আবার পড়ালেখা জানে না, তো আমার হাতে এনে দেয়, যে কোনো কাগজপত্র আমার কাছে এনে দেয়। তো আমি আবার পড়া শুনাই আমার বাবাকে যে এগুলা লিখছে। তা আমি আমার বাবাকে বলি, তুমি না বললা যে ওনাদের তো সবই আছে, তো ওনারা তো আবার সবই চাইতেছে। তো আমার মা বলে যে বিয়ে তো বেটার কাছে বিয়ে দেবো, আবার এত কিছু দিয়ে দেবো। আমার মা আর কি বলে। তারপর আমার আব্বু বলে যে ওই চাইলে কি ওরা সবকিছু দিব নাকি। এখান থেকে আমরা আবার কাটছাট করি যে ছেলের আমরা চেন আংটি দিব না, ছেলের ওইগুলোর বদলে ছেলের পোশাকের বদলে আমরা ছেলেকে 15,000 টাকা দেবো, আর আলমারি দেবো, খাট দেবো, আর মেয়ের কানের দুল দেবো, কিন্তু ছেলেকে চেন আংটি দেবো না। যেহেতু সে আগেই বিয়ে করছে আর মেয়ে তো আনমেরিড, তো ওনার তো আছেই, তো উনি আবার চাই কে মজবেতা পাঠাইলো তাদের বাসায়। তো আমাদের আবার ছিল যে আমার মামিরা বলছে যে যেহেতু ছেলে বড় লোক, তো এক কাজ করো, লেখা দাও যে মেয়ের যে বিয়ের মার্কেটিং করবে, মেয়েকে নিয়ে মার্কেটিং করতে হবে, মেয়ের পছন্দ মতো আর কি, মেয়ের যা যা পছন্দ করবে তাই মেয়েকে আর কি কিনে দিতে হবে। কাগজটা আর কি ওনাদের বাসায় নিয়ে যায়, তো তারা বলে যে না। আর আমাদের বাসার থেকে একটা ছিল যে মেয়েকে বিয়ে 2 লক্ষ টাকা কাবিন দিতে হবে, এটা আর কি লিখে দিচ্ছে যে 2 লক্ষ টাকা অবশ্যই কাবিনের লিখতে হবে, 2 লক্ষ টাকা। তো আমার শাশুড়ি কাগজপত্র দেখা ওই ইয়ের কাছে বলে, ঘটকের কাছে বলে আমার সাথে এসব কথা বলে, আমরা সরাসরি কথা বলি, তাহলে আর কি বেশি ভালো হয়। তো আমার বাবা যায় আমাদের বাসায়, তো আমার শাশুড়ি বলে যে আপনারা এই চাইছেন, তো আমার বাবা বলছে তো আপনারাও তো এগুলা চাইছেন, ছেলে থাকা সত্ত্বেও, সবকিছু থাকা সত্ত্বেও আবার এগুলা চাইছেন আপনারা। তো আমার শাশুড়ি বলে যে আপনারা যেহেতু এগুলো চাইছেন, তো এক কাজ করবেন, একটা খাসি ছেলেকে আনাম, বিয়ের সময় আনাম আর কি ছেলেকে দিতে হবে, খাসি আর কি হাঁটায় দিতে বলছে, যে এলাকার মানুষ সবাই দেখবে যে অমুকের শ্বশুর বাড়ির থেকে খাসি দিছে জামাইয়ের রান্না খাওয়া হিসেবে, জামাইয়ের খাবার হিসেবে। তো আমার বাবা বলে যে হাঁটাই তুমি কেন, আপনাদের কষ্ট করে সেটাকে বাসায় রাখতে হবে, আবার ওটাকে জবা করার জন্য আবার কষাই লাগবে, তা আমি একবারে কাইটা সুন্দর করে আপনাদের পাঠাই দেবো। This track was downloaded from FusionBD.com. তো ওনারা মানে নিষেধ করে যে না তোমরা এই চাইবা না, আমরা ওইগুলা তাহলে চাবো। মানে ওই যে বিয়ের সময় মুরব্বিয়ানা কাপড় দিতে হয় নাকি, হ্যাঁ বিয়ের সময় মুরব্বিয়ানা কাপড় দিতে হয় মেয়েদের, মানে ছেলেদের বাসা থেকে মেয়েদের বাসায়। আমরা 15টা লিখছিলাম, তো ওনারা বলছে মুরব্বিয়ানা কাপড় মানে হচ্ছে কি যে মানে ছেলের বা মেয়ের যে আত্মীয় স্বজন আছে তাদেরকে, যারা মুরব্বি আছে তাদেরকে আর কি দেবে আর কি, গায়ে হলুদের কাপড় হিসেবে আর কি। বিয়ে না তো ফাঁসি মনে হচ্ছে আমার কাছে, যাই হোক। তো এই মুরব্বিয়ানা কাপড় 15 বা কি একটা ব্যাপার, 15টা আমরা বলছি 15টা দিতে হবে, তো ওনারা বলছে 7টা দেবে। তো আমার বলে থাক বাদ দেন, আপনাদেরও কিছু দেওয়া লাগবে না, আমরাও কিছু দেবো না। ওকে, ভেরি গুড। ওই জিনিসপত্র না কিন্তু, মানে খাবার দাবারের ব্যাপারটা আর কাপড় চোপড়ের 5 সুপারির ব্যাপারটা, এগুলো আপনারাও দিয়েন না, আমরাও দিব না কিছু। আচ্ছা, বিয়ের তারিখ ঠিক হইলো জুলাই মাসের 30 তারিখে, কাবিন করবে তারা। এর মধ্যে কিন্তু তার ওই যে প্রথম স্ত্রী মারা গেছে, মাত্র 45 দিন হয়েছে। মাত্র 45 দিন? হ্যাঁ, মাত্র 45 দিন। 45 দিনের আগেই আর কি কথাবার্তা চলতেছে যে জুলাই মাসের 30 তারিখে দিন ধার্য করেন, সেদিনই বিয়ে হবে। তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ভালোই আয়োজন করছি আর কি, বাবার সামর্থ্য অনুযায়ী সে ভালোই আর কি করছে। তো আমাদের বাসা থেকে আবার বললো যে বড় যে আসবে এখন তো আর উঠায় নিবে না কাবিন, তো কতজন আসবে? কারণ ওনারা বললো যে 25 জন আসতে পারে, 25 জন আসতে পারে ওনারা বলছে, কিন্তু দেখা গেছে কাবিনের দিন তারা 40 জন আসছে। আচ্ছা, কাবিন হলো, কাবিন হওয়ার পরে কাবিনের সময় ওনারা কি দিছে, একটি মাত্র শাড়ি দিছে আপনাকে। হ্যাঁ, শুধু যেটা পরে বিয়ে হবে সেটা দিছে। আমার মনে হয় সবকিছু মিলে তাদের 5,000 টাকা খরচ যায় নাকি, যা আমাকে দিছে তারা। কিন্তু কথা তো ছিল অনেক কিছু দিবে, অনেক কিছু দেওয়ার। আচ্ছা, কাবিনের সময় তারা আমাকে আর স্বর্ণের কোনো কিছু দেয় নাই, জাস্ট একটা নাক কি বলে নোলক একটা নোলক পরায় আর এলো রূপার একটা সেট দেয় তারা আমারে কাবিনের সময়, রূপার একটা সেট দেয়। তো কাবিন তো হলো। আপনারা কোনো প্রতিবাদ করেন নাই যে এত কমের কথা বলে, বা এরকম আপনাদের দিক থেকে কোনো ইয়ে হয়নি? না, এটা তো কাবিন, তো ওনারা আবার বলছে যে এখন তো কাবিন, তো এখন এগুলা দিতেছি, যখন উঠে নিবো তখন পুরোপুরি সবকিছু দিয়ে নিব। ওনারা বলছে আর কি কাবিনের হকটা, যে আমরা তো বলছি 2 লক্ষ টাকা, নাহলে নিচে হবে না। এখন ওনারা তখন মানছে যে আচ্ছা 2 লক্ষ টাকাই দিব। তো যেদিন আর কি কাবিন সেদিন বলে 1 লক্ষ টাকা হইলে ওনারা বিয়ে করবে, নাহলে ওনারা এখন চলে যাবে। 1 লক্ষ টাকাই তারা দিবে, আর 1 টাকাও বেশি দিবে না, কাবিনের লিখাবে আর কি।
আমার মামারা তো সবাই ইচ্ছেই থাকেছে যে বললো 2 লক্ষ টাকা, এখন আবার বলতেছে 1 লক্ষ টাকা। তো আমার আব্বু পরে সবাইকে কি তেমন একটা দাম না দিয়ে সে বলে লেখতেছে লেখক, মাইয়ার সুখ দিয়ে এলো কথা। আচ্ছা, তো 1 লক্ষ টাকাই লেখে। আমার বিয়ের আবার উকিল আমার ছোট কাকা দেয় আর কি, উনি উকিল বাবা আর কি, উনি উকিল দেয়। বিয়ে তো হলো, তো অন্য রুমের থেকে যখন আমি অন্য একটা রুমে ছিলাম যখন আর কি যে বিয়ে পড়ায়, তো ওই রুমের থেকে এই রুমে নিয়ে আসলো, তারা নিয়ে এসে বসাইলো। তো বসাইয়া কতক্ষণ বসে ছবি টবি তুইলা তারপরে সবার সাথে আমার মামি মানে আমার হাত ধরে নামাইয়া বলতেছে, সবার সাথে পরিচয় করাইতেছে আর কি, সবার পাও ধরে সালাম করতে বলতেছে আর পরিচয় করাই দিতেছে, এটা তোমার মামা শ্বশুর, তো ওটা তোমার বড় ননাসের হাজবেন্ড, ওটা তো এভাবে সবাইকে সালাম করি। 2500 টাকার মতো সালামি দেয় আর কি। আচ্ছা, সালাম করলে সালামি পাওয়া যায়। হ্যাঁ, ওকে। সবার তো খাওয়া দাওয়া শেষ করার পরে আর কি আমার আনছিল আর কি পরিচয় করার জন্য। তারপরে তারা চলে যাবে, আমার শাশুড়ি মানে ছেলে নিয়ে চলে যাবে আর কি, বিয়ে তো হয়ে গেছে, এখন চলে যাবে। তো আমার শাশুড়ি বলতেছে, হয় আমার ছেলের খারাপই করলো ঘটক, ওই বিয়ের মজলিসে আমার ছেলের খারাপই করলো ঘটক, ওই ঘটক রাজকে ফাইয়ালি ঘটক আমার বসে চাই লোক, তারপরে ঘটকের বোঝা মনে। আচ্ছা। তো আমার হাজবেন্ড সবাই কেউ বলে না সালাম দেওয়ার জন্য, নতুন জামাই যে সালাম দেয় মুরব্বীদের, উনি সালাম দেবে না, উনি একজন লক্ষ লক্ষ টাকা আয় করার মতো মানুষ, সে কেন ছোটদের সালাম দেবে? মানে আমরা তো গরিব আর কি, উনি সালাম দেয় না, উনি সালাম পাওয়ার যোগ্য আর কি, উনি সালাম কাউকে দিবে না। তো বিয়ে করলো কেন? তো জেনে শুনে আগে সবকিছু জেনে শুনে বিয়ে হয়েছে আর কি। উদ্ভট। ওকে, তারপর? আমার হাজবেন্ড কিন্তু আবার এমনি 3 বার হজ করছে। 3 বার হজ করেছে? 3 বার হজ করছে। মানে উনি যখন তার বয়স 18 বছর তখন সে বিদেশ চলে যায়, সেখানে 15 বছর ছিল। তো প্রত্যেক বছর যখন এবার আসতো তখন হজ টজ করে আর বাংলাদেশে আসতো, কিন্তু বিয়ের কাগজে লেখায় নাই সে যে হাজি, লেখায় না হাজি, কোথাও লেখায় না। আর এমনি তো দাড়ি টাড়ি রাখে নাই, শুধু মোচ রাখছে আর কি। আমি ছবিতে দেখতে পেয়েছি একটু। ওকে, হ্যাঁ, তো যেটা বলছিলেন সালাম দিচ্ছিল না, সালাম দেবে না সে, তো মার হাত ধরে আমার হাজবেন্ডের হাত ধরে নিয়ে চলে গেল। আচ্ছা, এই জায়গাটা থেকে আমরা একটা সংবাদের বিরতি নিতে চাই, খুব ছোট্ট একটা সংবাদের বিরতি। আপনারা নিশ্চয়ই জানেন রাত 12টার সংবাদ আর লম্বা নেই, রাত 12টার সংবাদ খুব ছোট্ট সংবাদ হয়ে গিয়েছে, মাত্র 2 মিনিটের সংবাদের বিরতি। সংবাদের বিরতির পরেই আমরা আবারও মিতুকে নিয়ে ফিরে আসবো মিতুর গল্পে। মিতু এখন যে জায়গাটায় রয়েছে সেখান থেকে গল্পের অনেক দূর বাকি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন হ্যালো 8920। হ্যালো 8920 সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই, তবে আজকে যারা প্রথম শুনছেন তাদেরকে বলি, আপনার জীবনের গল্প আপনি এখানে এসে বলতে পারেন। এবিসি রেডিও আপনার জন্য অনেক বড় একটি প্ল্যাটফর্ম দিয়েছে, সেখানে আপনি আপনার জীবনের গল্প বলতে পারেন। বলার নিয়মটা হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668 হচ্ছে আমাদের ফোন নাম্বার। ফোন করার পর আপনি আপনার নামটি স্পষ্ট করে বলবেন এবং একই সাথে আপনার সেল নাম্বারটি ধীরে ধীরে স্পষ্ট করে বলবেন। তারপর আপনার যা বলার আছে আপনি আমাদেরকে বলুন, এবং যদি মনে করেন যে আপনার গল্প আপনি এখানে এসে বলবেন, আমরা নিঃসন্দেহে আপনার সঙ্গে যোগাযোগ করব। যোগাযোগ করার পর যদি মনে করি যে আপনার গল্পটি 1000 মানুষের, লক্ষ মানুষের শোনার মতো, তাহলে নিশ্চয়ই আপনাকে আমরা আমন্ত্রণ জানাবো। আর আমাদের ফেসবুক পেজে এই মুহূর্তে যারা রয়েছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। যারা বিভিন্ন কমেন্টস করছেন, মিতুকে নিয়ে প্রশ্ন করছেন, সেসব বন্ধুকে ধন্যবাদ জানাতে চাই যারা ফেসবুক পেজে এই মুহূর্তে রয়েছেন, এবং যারা যোগ দিতে চান তাদের জন্য বলে দিতে চাই আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। সংবাদের পরই ফিরে আসছি, সাথেই থাকুন। বারোটা বেজে 6 হচ্ছে সময়। আপনি শুনছেন এবিসি রেডিও FM 90.2। মিতু রয়েছে আমার সঙ্গে, মিতু তার জীবনের গল্প বলছে, এবং মিতু সম্পর্কে অনেকেই আমাদের ফেসবুকে বিভিন্ন রকমের কমেন্টস করছেন, সেখান থেকে 2টি কমেন্টস পড়তে চাই। আর একবার বলছি যে আমাদের ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/hello8920। হন্টেড রিফাত লিখেছে, মিতু আপু এবং মরিয়মকে অনেক অনেক শুভকামনা। এবং অভিব হাসেন রেইল লিখেছে, মিতু আপু আপনি মন খারাপ করেন না, আল্লাহ আছেন, যার কেউ নেই তার আল্লাহ আছেন। অলোক দাস লিখেছে, খুব কষ্টের কাজ মিতু আপু, তুমি কোনো চিন্তা করো না, একদিন তোমার এই দুঃখের দিন শেষ হবে। সাজ্জাদ হোসেন বাবু লিখেছে, ভালো লাগছে ভাইয়া, মরিয়মকে আমার ভালোবাসা রইল। অলোক দাস লিখেছে, বন্ধু তোমরা কেউ যৌতুক নিবে না এবং দেবে না, এটা একটা বড় অপরাধ। স্বজন পাটোয়ারি লিখেছে, কিপ্রিয়া ভাই মেয়েরা হলো মা জাতি, মেয়েরা কোনো বাজারের পণ্য নয়, যারা মেয়েদেরকে বাজারের পণ্য হিসেবে ব্যবহার করে তাদের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই, দয়া করে কিপ্রিয়া ভাই একটু পড়েন। আপনি মাঝখানে একটা গালিও দিয়েছিলেন, কিন্তু গালিটা আমাকে এডিট করে পড়তে হচ্ছে। আশরাফ খান সম্রাট আমাদের অতিথি ছিল, লিখেছে, কিপ্রিয়া ভাই মরিয়মকে আমার হৃদয় থেকে আদর দিবেন, আর মিতু আপু আপনাকে আমার সালাম।
অলোক দাস লিখেছে, বন্ধুরা তোমাদের একটা রিকোয়েস্ট করি, যৌতুক নিয়ে কেউ বিয়ে করবেন না। আজকের মিতু আপু থেকে অনেক সুন্দর একটা জিনিস শিখতে পারলাম যে যৌতুকের কোনো প্রবলেম হয়েছে। আমি এই টেক্সটটা ধরে একটা কথা বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে এটাই হচ্ছে একটা মজার ব্যাপার ঠিক বলবো কিনা জানি না, আমি শব্দ খুঁজে পাচ্ছি না। জীবনের গল্প অর্ধেক শুনেন কিংবা অল্পটুকু শুনে আপনি যে অনুমানটা করছেন, জীবনের গল্পের বেশিরভাগ ক্ষেত্রে এই অনুমানটা শেষ পর্যন্ত ঠিক হয় না, কারণ গল্প শুরু হয়েছে মাত্র, গল্পটা আসলে শেষ হবে কোন জায়গাটায় গিয়ে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি মিতুর কাছ থেকে অল্প একটু শুনেছি এবং প্রথম যখন শুনে আমাদের এখানে নিয়ে আসতে হয়, গল্পের বাঁকটাই হচ্ছে শেষের 10 মিনিট। শেষ যে 10 মিনিট সে আমাদেরকে গল্পটা করবে, আমার মনে হয় মিতু এখানে বসে আছে আমার সঙ্গে, এবং শেষ 10 মিনিটেই আসলে বুঝতে পারবেন যে আপনি যা চিন্তা করেছেন তার ধারে কাছেও নেই গল্পটা। আমার মনে হয় আপনাদের সাথে থাকতে হবে এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। যাই হোক, সংবাদের পর আরো একবার আমন্ত্রণ হ্যালো 8920-তে। কিবরিয়া আপনার সঙ্গে আছি, আর আপনারা শুনছেন এবিসি রেডিও FM 90.2। মিতু হচ্ছে আজকে আমাদের অতিথি, এবং মিতু আমাদের এখানে ফোন করে বলেছিল যে মিতু তার জীবনের গল্প বলতে চায়। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আপনিও বলতে পারেন মিতুর মতো করে, এবং মিতুর জীবনের গল্প আজকে আমরা শুনছি। এবং একই সাথে যারা এই মুহূর্তে ফেসবুকে বিভিন্ন রকম মন্তব্য করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকবে তারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন, আমরা সেই প্রশ্নগুলো করব। মিতুর মেয়ে, তার 1.5 বছর বয়স, তাকে সাথে করে নিয়ে সে তার জীবনের গল্প আজকে এখানে বলতে এসছে। মিতুর মেয়ে প্রথম দিকে একটু সমস্যা করলেও এখন সে সমস্যা করছে না, কারণ মিতুর মেয়ে এই মুহূর্তে ঘুমিয়ে গেছে তার কোলে। আমরা মিতুর কাছ থেকে তার জীবনের গল্পগুলো আমরা শুনছি। মিতু, আমরা যেটা শুনছিলাম, আপনার যখন বিয়ে কমপ্লিট হয়ে গেল, মানে কাবিনটা হয়ে গেল, আপনি তো সবাইকে সালাম করলেন, আপনার বরকে বলা হলো সালাম করার জন্য, কিন্তু সে সালাম করছে না। তো বলেন তারপরে কি হলো? তো তারা চলে গেল সালাম না করেই। হ্যাঁ, সালাম না করেই চলে গেছে। আচ্ছা, তারপর আপনি কি ওখানেই থাকলেন নাকি আপনার বরের সাথে গেলেন? না, আমি আমার মার বাসায় থাকলাম আর কি। কাবিন হয়েছে, এখন উঠায় নিবে না আর কি, কিছুদিন পরে নিবে। আচ্ছা আচ্ছা। তো তাদের এই কথাবার্তা শুই না আমার একটু আর কি মানে ভিতর থেকে খুব কান্না পাইতেছে যে তারা কি বলে। তো আমি আমার বাবাকে বলি যে বাবা, তুমি যে আমার বিয়া দিলা, যদি এ নিয়ে কোনো ঘটনা কোনো সময় ঘটে আমি আত্মহত্যা করে ফেলবো বলে আমি কি কেঁদে দেই। তখন আমার মামি বলে, আরে পাগল হয়ে গেছো, কি ঘটবে? কই না, ওনাদের যেসব কথাবার্তা আমার তো মনে হয় না যে এ বিয়ে আমার জীবনে সুখ দিবে, এমন তো কোনো কিছু মনে হইতেছে না। তো সে রাত্রে আমি আর কোনো কিছুই খাই না, কেউ আমাকে কোনো কিছু খাওয়াতেই পারে না, না খেয়েই ঘুমিয়ে যাই। তো কাবিন তো হইলো, তার সাথে আমার কিন্তু যোগাযোগ নাই আমার হাজবেন্ডের সাথে ফোনে। 5 দিনের দিন ওই ঘটক আমার বাবাকে আমার হাজবেন্ডের ফোন নাম্বার দিছে যে মিতুরে দিও, ওর হাজবেন্ডের সাথে কথাবার্তা বলবো না। তো আমার বাবা আবার ওর নাম্বারটা দিল যে নে, তোর জামাই নাম্বার পাঠাইছে ঘটকের কাছে, নাম্বারটা লিখে রাখ। আচ্ছা। তো আমি আবার নাম্বারটা পাইয়া কল দিছি। কল দেওয়ার পরে আমি হ্যালো বলছি, পরেই বলতেছে কে মিতু তুমি? আমি তো এখন ব্যস্ত আছি, আমি তোমাকে কিছুক্ষণ পরে কল দিতেছি। আচ্ছা আচ্ছা। এটা বলে সে রেখে দেয়, কি আবার ফোন দেয়, আধা ঘন্টা পরেই ফোন দেয় আর কি। তো কথাবার্তা বললাম, তো উনি যেমন রবিবার তার সাথে কথা বলছি, তো সোমবারে বলতেছে যে আমি তো তোমার নিতে আসবো, আমাদের বাসায় বেড়ায় যাবে আর কি, তোমার বাবা মায়ের বইলো। আচ্ছা, তাদের বলবো না। তো আমি আবার আমার মাকে বললাম যে উনি তো আমাকে নিয়ে যেতে চায় ওনাদের বাসায় বেড়াইতে, কি বলেন আপনারা? আচ্ছা। তো আমার মা তো রাজি না, আমাকে দেবে রাজি না। তো আমার বাবা বলে পর্ব ওই নিয়ে যাও, সমস্যা কি? তো জামাইরে কইস কবে আইব আমাদের আগের থেকে জানাইতে। আচ্ছা আচ্ছা। তো 2010 সালের জুলাই মাসে তো আমার 30 তারিখে আর কি কাবিন হয়। আমার বিয়ের কিছুদিন পরে আর কি রোজা শুরু হবে আর কি। রোজার 2 দিন আগে আমাকে সে নিয়ে যায় সে বাসায়, আমার শাশুড়িদের বাসায়। কিন্তু আপনাকে না উঠিয়ে নেওয়ার কথা ছিল অনুষ্ঠান করে? হ্যাঁ, ওটা তো মানে দেরিতে অনুষ্ঠান হবে। আচ্ছা আচ্ছা, ওকে। ওনারা বলছে আমরা যেদিন মানে আমাদের সময় দিচ্ছে যে আপনারা যেদিন অনুষ্ঠান করতে চান ঈদের পরে উঠাইয়া দেওয়ার কথা আর কি, রোজার পরে। ওকে। তো আর কি সে নিতে আসলো আমাকে, নতুন জামাই আসছে বাসায় 1 কেজি মিষ্টি নিয়ে, আর ওই মোগলাই পরাটা বলে যে সেগুলো নিয়ে আসছে। তো আমার মা তো আগের থেকেই ওনাদের না পছন্দ, তো ওনার এগুলা দেখা তো আমার মা ওনার সাথে তো কোনো কথাই বলে না। সবাই বাড়ির সবাই বলতেছে নতুন জামাই এলো, কি নিয়ে এলো শ্বশুর বাড়ি? জামাইয়ের হাতে তো খালি দেখলাম 2 প্যাকেট কি জানি নিয়ে এসছে। মিতুর জামাই না বলে অনেক বড় লোক শুনি, তে উনি শ্বশুর বাড়ি যে আসছে কি নিয়ে আসলো এগুলা। তো সে রাত্রে খাওয়া দাওয়া আমাদের বাসাতেই হয়, খাওয়া দাওয়া কইরা তো আমার রিস্কা দিয়ে সে নিয়ে আসছে তাদের বাসায়। আচ্ছা। এখন তাদের বাসার সামনের যে রাস্তা সেখান দিয়ে আমাকে সে নিয়ে যাবে না। কেন?
ওই যে বললাম তার যে আগের স্ত্রী মারা গেছে, ওই মানে ওই শ্বশুর বাড়িটা আর ওনাদের বাড়িটা ধরেন জোরে গেলে 1 মিনিটের পথ। ওকে ওকে, ওই বাড়ির একদম সামনে, পাশাপাশি। একবারেই পাশাপাশি। ওই বাড়ির সামনে দিয়ে যেতে হবে যে, ওকে। সেটা যেন সে আমাকে অনেক জায়গায় ঘুরে নিয়ে গেল তাদের বাসায়। নিয়ে গেছে, যে দিয়ে আমার শাশুড়ি শুয়ে রয়েছে, শুয়ে টিভি দেখে, তো তাকে সালাম করলাম। আর ওই ছেলেটাকে, ওই যে তার যে ছেলে 6 বছর, তাকে সেদিনই আমি প্রথম দেখি। কাবিনের সময় তাকে আনে না আর কি। ও, তার আগে আপনি জানতেনও না? না, জানতাম, কিন্তু দেখেননি? দেখিনি কখনো, আচ্ছা। আনে নাই সে। আচ্ছা আচ্ছা। কাবিনের সময় আব্বু আনতে বলছিল যে তোমার ছেলেটাকে নিয়ে এসো, ওই একটু দেখবো না। আনে নাই তারা, ওরে কি আনো, ওই বাসায় ঘুমাই গেছে, ওরে আনি নাই। তো আর কি যাই দেখি ছেলেটা শুয়ে রয়েছে আর কি, ঘুমাই গেছে। তো সেদিন তার ওই ছেলের সাথে আমার সাথে কথা হয়নি। ওই ছেলের নাম আবার শরীফ। ওকে। আমার হাজবেন্ড বলতেছে, এই শরীফ আমার জালের আবার জমজ 2টা মেয়ে, আমার দেবরের বোর জমজ 2টা মেয়ে। হ্যাঁ, ওর আম্মু আবার শিখাই দিচ্ছে যে দেখ বড় আব্বু আসছে, কাকিমারে নিয়ে আসছে, যা দেখে। তো ওরা আবার কাকিমা বলে আসলো। তো আমি আবার ওদের কোলে নিলাম, তাদের ক্যামেরা দিয়ে আমার দেবরের বোর হাতে ছবি তুলাইলো। আমি তার মার সাথে বসে রয়েছি এরকম ছবি, আর আমি আমার জালের সাথে বসে ছবি তুললো। তো উনি আবার কি করছে, ওই যে আমাদের বাসা থেকে বলছে যে ঘাট দেবে, ওনার যে আগের যে জিনিসপত্র ছিল এগুলো সব ঘরে থেকে সরাই শুধু জাস্ট একটা ফোম রাখছে ঘরে, সেই ঘরে আর কি আমার নিয়ে তুলছে। আমি সে বাসায় 3 দিন ছিলাম, সেবার প্রথমবার যে 3 দিন ছিলাম আর কি। যে ঘরটাতে কিছুই নেই, সে ঘরটাতে আপনার বাসরা? হ্যাঁ, কিছুই নেই, একটা ফোম জাস্ট। তো মনে মনে ভাবলাম যে মানুষের বাসর নাকি ফুল সজ্জিত থাকে, তো আমার আসলে এই তো মনে মনে আর কিছু বলি না, মনেরটা তো মনেই দুঃখ। তারপরে 3 দিন থাকার পরে আমার শাশুড়ি রাগ আমার হাজবেন্ডের প্রতি, সে আমাকে কেন রাখতেছে বাসাতে, দিয়ে আসে না কেন, তার সাথে চাতাচাতি করতেছে যে দিয়াস এখনো দিয়াস নাই, বলবে দিয়ে তাড়াতাড়ি। তো প্রথম রোজার দিন সকাল 10টা বাজে সে আমাকে নিয়ে আসে আমাদের বাসাতে। আসার সময় উনি আবার কোথাও গেলে কি নিব না নিব তার মার সাথে আগেই বলে নাই যে মা কি নেব আপনি বলে দেন। উনি আবার ওনার মার খুব ভক্ত। হ্যাঁ, আমার হাজবেন্ড আমার শাশুড়ির অনেক ভক্ত আর কি, মা যা বলে তাই। আচ্ছা আচ্ছা। তো প্রথম রোজার দিন আমাকে দিয়ে আসলো, আধা ঘন্টার মতো ছিল বাসায়, দিয়ে আমার এসে পড়ছে। তো পরে ফোনেই কথা বলতাম, পুরো রোজার 1 মাস ফোনেই কথা বলছি। চান্দাতের 2 দিন আগে সে আমাকে বললো যে আমি তো তোমাকে চান্দাতের দিন নিয়ে আসবো, আমাদের বাসায় আবার নিয়ে আসবো তোমাকে। আচ্ছা। তো আমার মামারা সবাই জিতে গেছে, বারবার এটা কি পেয়েছি, বারবার মেয়েকে নিয়ে যাবে আগেই, তারপর একটা দুর্ঘটনা ঘটায় তারপরে বলবো যে মেয়েকে নেবো না। আমার মামার আর কি ওই বলতেছে আর কি, অনেক সময় তেমন হয়। তবু আমার আব্বু বলছে থাক, পারবো ওই নিতে চান নিয়ে যাও। তো আবার যেমন ঈদের চান্দাতে সে আবার আসছে, শুধু একটা চিপস হাতে করে নিয়ে। আমার ছোট একটা ভাই, মানে আমার অনেক ছোট, তার তখন বয়স মনে হয় 3 বছর আর কি, আমার ছোট ভাইয়ের, তার জন্য শুধু একটা চিপস নিয়ে আসছে সে। আমাদের বাড়ির অনেক বড় উঠান, তো সবাই উঠানে বসে রয়েছে, তো সবাই তারে দেখে হাসাহাসি করতেছে। তো বলতেছে দুলাভাই কি নিয়ে এলো, শালার লেগে একটা চিপস, সবাই বলতেছে আর কি, হাসাহাসি করতেছে। পরে আমার মাকে আর কি আনবো, আর কি আনতে পারে। মা জামাই আপ্যায়ন কেমন করতো? আপনার মা তো খেপা ছিল আপনার? হ্যাঁ, উনি তো রান্না করে কখনো খাওয়াইতো না, সবসময় বাইরে থেকে কিনে আনাই দিত, নিজে রান্না করে খাওয়া? না, নিজে রান্না করে। যেমন দা তেমন কুড়াল আর কি। যাই হোক, তারপর এমনি তো রাগ ওনাকে তো উনি দেখতেই পারে না। তো শ্বশুর বাড়িতে আবার চলে গেলাম চাঁদাতের দিন, ঈদের চাঁদাতের দিন আর কি গেলাম, তাদের বাসায় ঈদ করলাম। ঈদে আপনাকে কি দিল? ঈদে আমাকে ওনাদের বাসা থেকে ইফতার আসছিল আমাদের বাসায় আর কি, প্রথম ইফতার দিছে। তো আমার জামা কাপড়ে একটা ড্রেস দিছে, 2টা ড্রেস দিছে, একটা হলো নর্মাল যে গোসল করে উঠে পরবো, আর একটা আর কি কোথাও ঘুরতে গেলে পরবো। 2টা ড্রেস দিছে, জুতো দিছে, কোনো কসমেটিক না। কিন্তু আমাদের মধ্যে কিন্তু মেয়েকে যদি বিয়ের প্রথম যদি ঈদ হয়, তাহলে কিন্তু বিয়ে হইলে পরে কাপড় চোপড়ের সাথে কসমেটিক সবকিছু দেয়া লাগে। আচ্ছা। কোনো কিছুই না, শুধু এগুলা। আর ওনারা আমাদের বাসায় যেগুলো নিয়ে এসে সেগুলো তো মানে প্রায় আধা পচা জিনিস নিয়ে আসছে আমাদের বাসাতে। তো আমার মা তো ভীষণ রাগ তাদের প্রতি এমনিতেই, তারপরে আবার এই ইফতার, তা আমার মা তাদের ইফতার ধরলই না। তারপরে আমাদের বাসার থেকে তাদের বাসায় ইফতার পাঠাইলাম, প্রায় 10,000 টাকার ইফতার পাঠাইছে আমার আব্বু। মানে ওনারা জানিয়েছে 4 থেকে 4 ডবল পাঠাইছে আমার বাবা তাদের বাসায়। তা আমি বললাম এত কিছু কেন দিবা, থাক দেই, কিছু না দেই।
এখানে আমি একটু ইন্টারাপ্ট করি। আমি শ্রোতাদেরকে বলতে চাই এটা একটা পারিবারিক গল্প এবং পরিবারের মধ্যে কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু নিয়ম কানুন থাকে, কিছু কিছু বিষয় থাকে যেগুলো আপনারাও নিশ্চয়ই আমার মতো জানেন যে এই বিষয়গুলো হয়তো আলোচনার মতো না, কিন্তু এই ছোটখাটো বিষয়গুলো মানুষের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে অনেক বড় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এখানে ইফতার নিয়ে কথা হচ্ছে, খাবার নিয়ে কথা হচ্ছে, এবং যেগুলো আসলে নিতান্তই খুব সামান্য বিষয়, যেগুলো নিয়ে আসলে এত বড় প্ল্যাটফর্মে আলোচনা না করলেও চলে, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো যে জীবনটাকে বড় বড় একটা বিপদের মুখে ফেলে দিতে পারে, বড় বড় সমস্যার মুখে ফেলে দিতে পারে, সেটা আমার মতো আপনারাও বিশ্বাস করেন আশা করছি। জি, তারপরে কি হলো? তো ওই তো গেলাম তাদের বাসায় চামরাত্রের দিন। তো ঈদের দিন বাসাতেই ছিলাম, কোথাও যাওয়া হয়নি। সে আমাকে তো কোথাও ঘুরতেও নিয়ে যায়নি আর কি ঈদের দিন। আচ্ছা, ঈদের 2-3 দিন পরে আমার শাশুড়ি ওনার ভাইদের বাসায় গেছে বেড়াইতে, আমার যে দেবরের বউ ওর মার বাসায় চলে গেছে বেড়াইতে। বাড়িতে একা আমি, আমার হাজবেন্ড আর ওই ছেলেটা। তো রান্না বান্না সব আমি করতেছি। এর মধ্যে ছেলের আবার প্রচুর ঠান্ডা লাগছে। ছেলে মানে ওর আগের ছেলেটা? শরীর? হ্যাঁ, প্রচুর ঠান্ডা লাগছে। বলতেছে ওর এত ঠান্ডা কিভাবে লাগলো? তোমার বাপে যে এতগুলা কলা পাঠাইছে আমাদের বাসায়, তারপর বিভিন্ন রকমের ফল এত যে পাঠাইছে, এগুলা খাই ওর ঠান্ডা লাগছে। আমার হাজবেন্ডের আবার একটা ছিল কি, যে ফল নাকি বেশি খেলে ঠান্ডা লাগে। আচ্ছা আচ্ছা, এটা বড় মানুষই হোক আর ছোট মানুষই হোক ঠান্ডা লাগে। তো উনি বললো আর কি। তো আমি বলি তো ওরে ওষুধ টষুধ না খাওয়ান নাই, খাওয়াইছি কমে নাই। তো আমি বললাম তা আবার আইনা দিয়েন, তো কাশ অনেক। আচ্ছা, পরে একা একাই বাসাতে আমি, উনি, ওই ছেলে। ওকে। আমার শাশুড়িও নেই, প্রায় 1 সপ্তাহের মতো ছিল না আর কি তারা। তা আমি একা একা সারাদিন ঘরে বসে রান্না বান্নার সময় রান্না বান্না করি, নাহলে ঘরেই থাকি আর কি। আচ্ছা আচ্ছা। আর উনিও ঘরেই থাকে, শুধু 5 ওয়াক্ত নামাজের সময় সে নামাজ পড়তে যায়। উনি বেসিক্যালি কি করতো, পেশায় কি ছিলেন? পেশা মানে ব্যবসা। কিসের ব্যবসা করতেন উনি? উনি ব্যবসা করতে কি, যেমন বিদেশ থেকে আসছে, তো সেখান থেকে তো টাকা পয়সা কামায় নিয়ে এসে পড়ছে একবারে। তো উনি জায়গা কিনতো, নিজের টাকা দিয়ে জায়গা কিনতো। যেমন একটা জায়গা কিনলে তো 6 মাস পরে এটার দাম দ্বিগুণ হয়ে যায় না, তখন সে সেটা বেচে ফেলে, ডাবল লাভ পায়। আচ্ছা আচ্ছা, বিক্রি করে ফেলে। কোন এলাকা থেকে উনি জায়গা কিনতেন? এগুলা কিন্তু সে এই জাউচর, মানে কামরাঙ্গীরচর থেকে অনেক দূর জাউচর এলাকায়, সেখানে কিনতো, কম দামে কিনে তো 6 মাস 7 মাস রেখে বিক্রি করে ফেলে। এটাই তার মূলত ব্যবসা? হ্যাঁ, এটাই তার ব্যবসা, এমনি তার অন্য কোনো কিছুই না। তো সে আমাকে আমার বিয়ের কিছুদিন পরে আর কি একটা জায়গা কিনছিল, সেই জায়গা দেখাইতে নিয়ে গেল আর কি। ওই ঈদের ঘুরতে যাওয়া আর কি, ওইটাই। আচ্ছা, গেলাম সেখানে, ঘুরে টুরে আসলাম। পরে সেখানে 13 দিন ছিলাম, পরের বার গিয়ে 13 দিন ছিলাম। এর মধ্যে আমার বিয়ের দিন ধার্য করে ফেলছে যে অক্টোবর মাসের 5 তারিখে আমার বাবা আর কি অনুষ্ঠান করে তাদের বাসায় আমাকে একবারকার জন্য উঠাই দিবে আর কি। তো বিয়ের 1 সপ্তাহ আগে আমি বাসায় চলে, আমার দিয়ে গেছে আবার আমাদের বাসায়। তো আমার বাবা মানে ওই অক্টোবর 5 তারিখ নিয়ে সে আবার একটু দেরি করতে চেয়েছিল, যে দেখে আর কিছুদিন আগে বাড়াই দিই, সবাই তো ঈদ করছে, এখন তো সবার হাতে টাকা পয়সা নাও থাকতে পারে। তখন সে আমাকে ফোন দিছে, যেমন আমার বারান্দায় বসে রয়েছি আমি, আমার বাবা তেমন টাইমে ফোন দিছে, তোমার বাপেরে কও তোমার যাতে 1 বছর পরে উঠাই দেয়। আর 1 বছর পরে? হ্যাঁ, মানে রাগ হয়ে বলছে, ওই যে বিয়ের তারিখটা আর কি বারবার পিছাচ্ছে সেটার জন্য আর কি। বাবু আমার মানে রাগ হয়ে কথা বলছে, আজকে তোমার লাগে আমার লাগে যোগাযোগ বন্ধ থাকবো, তুমি আমার ফোন দিও না, আর আমিও তোমার ফোন দিব না। তোমার বাপেরে কও যত সময় দরকার লাগে তত সময় লোক, কোনো সমস্যা নেই, এর মধ্যে তুমি আমার লাগে যোগাযোগ করবো না, আমিও করবো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তা আমি আর কিছু বলি। তো বাবাকে বললাম যে, সে বলছে যে যত সময় লাগে নেও, কোনো সমস্যা নেই, 1 বছর পরে দিতে চাইলে 1 বছর পরেই তোমরা বাড়ায় নাও, আমি আর কিছু বলবো না। উনি আমার সাথে কোনো ফোনে যোগাযোগ করবো না, আর আমি কোনো ফোনে যোগাযোগ করবো না তার সাথে। আমি আর ওনারকে আর ফোনই দিইনি সেদিন। আমিও মোবাইলটা অফ করে রাখছি। তো রাত্রে 10টার সময় মনে হয় ফোনটা খুলছি, আর উনি বেশিরভাগ আমাকে রাত্রে 10টা বাজে ফোন দিত, সারাদিন আর ফোন টোন দিত না, তো রাত্রে বেশিরভাগ ফোন দিত। আর রাত্রে আবার ফোন দিছে, উনিই দিছে। আমি বলি কি হয়েছে, ফোন দিলেন যে? তুমি কি আমার ফোন দিছিলা? আমাকে না, আমি ফোন দিইনি, আপনি তো দিতে না করছেন, তা আমি কেন দিব আপনাকে? তারপর বলতেছে যে তুমি কি রাগ করছো? না, রাগ করবো কেন, আপনার মন চেয়েছে বলছেন, আমার কান আছে আমি শুনছি। তো তারপর বলতেছে যে এখন তোমার বাবা কি বলে? আমাকে না, অক্টোবর মাসের 5 তারিখই দিন ধার্য করা হলো যে সে তুলে দেবে আর কি। আচ্ছা। তো তখন প্রথমবার তো মোটামুটি যাই ফাংশন হয়েছে, দ্বিতীয়বার আছে বেশি আর কি করছে আমার আব্বু, বড় সড়ো করে আর কি, তো তুলে দেবে। তো আমাদের পরিবার থেকে আমার বাবাকে আমার চাচা বলে যে আমি যেহেতু কিলবা, তো আমি কানের দুল মেটারে আমি দিয়ে দেবো। তো একজন একটা আশা দিয়া আমার বাবারে লাস্ট পর্যায়ে সবাই না বলে ফেলে, কিন্তু আমার মামারা যেগুলো বলছে দিবে একজনের সেগুলো দেয়। কিন্তু আমার ওই চাচাটা, আমার আরেকটা মানে তার মামা, আমার মাকে বোন ডাকছিল, আমার একটা মামা আর কি বলছে টিভি দেবো, উনি এখন আর কোনো বলে না, কথাবার্তা বলে না, মানে বিয়ের দিন কাছে এসে পড়ছে, এখন আর উনি যে দিবে বলছিল এটার কোনো করে না।
এখন তো আমার আব্বু মহা মুশকিলে। আর তো আমার চাচা কি করলো, 5,000 টাকা ধরাই দিচ্ছে আমার ব্যাপারে। কানের দুলের বদলে 5,000 টাকা ধরাই দিচ্ছে। তো আমার পরে তারা কিছু বলে নাই। এখান থেকে আমার আবার ওই যে 2 ভাই যে চাকরি করে, সেই মালিকের থেকে আমার 2 ভাই মানে অগ্রিম 10,000 টাকাই না মারে দেয়। আচ্ছা, আমার মা বলছে যে মালিকের টাকা চাইস, ওরা তো কানে দুল দিতে হইব, এখন তোর বাপে তো জোগাড় করতে পারলো না, এখন আর কি 2 মা মিলে দেবে, আমার 2 মা আর কি কানে দুল দেবে। ওকে, আব্বু বললো তোরা 2 মা আছে কে লেগে, তোরা 2 মাই 2 কানে দুল দেবে। আরে তুই যে 10,000 আর ওই আমার বোনের না বাবার ঋতু, তোকে ঋতুরা মু দেবো 10,000 20,000 টাকা দিয়ে কানে দুল দিই। তারপর কানের দুলটা অবশ্য আর দেওয়া হয় না, মানে আর্থিক এর জন্যই আর দেওয়াটাও হয় না। বিয়ের দিন বরযাত্রী আসছে বিকাল 3টা বাজে আমাদের বাসায়, মানে আমরা আবার দুপুরের খাবার করছিলাম। আচ্ছা, বিয়ের দিন মারে, আপনি বারবার বিয়ের দিন কেন বলছেন? এর আগে তো কাবিন হলো। হ্যাঁ কাবিন হয়েছে, মানে কাবিনের সময় কি এক ধরনের উঠায় নিয়ে যাবে, এটা আসলে উঠায় নেয় আর কি। হ্যাঁ উঠায় নেওয়ার দিন অক্টোবর মাসের 5 তারিখ। আচ্ছা, কারণ বিয়ে তো আগেই হয়ে হ্যাঁ গেছে। বিয়ে আগে হয়ে গেছে, উঠায় নেবে আর কি। সেদিন অনেক আয়োজন করছে আমার বাবা, তো আয়োজন করছে। পরে ওনাদের বাসাতে মেহমান টেমন আসলো এবং আমার জন্য একটা শাড়ি নিয়ে আসছে, জাস্ট একটা শাড়ি, একটা পাউডার আর কি, ছোট এই পমস একটা পাউডার, একটা জুই নারকেল তেল একবারে ছোট কৌটা যেটা ওইটা, একটা ডাব সাবান, আর একটা লিপস্টিক, একটা আইলাইনার, আর একটা লিপ লাইনার, এগুলাই বিক্রি করে নিয়ে আসছে। জুই, তারপরে আপনি কিসব কিসব বললেন, মোটামুটি বিজ্ঞাপন হয়ে গেল আর কি। এই নিয়ে আসছে, আপনি একটু মনে রেখেছেন মুখস্থ। ওকে, আর একটা শাড়ি। হ্যাঁ একটাই শাড়ি। তো আমার মা তখন মানে প্রথমবার তো কিছু বলে না, দ্বিতীয়বার আমার মা তাদের বলে যে মানে বকা দিয়েই বলে, কারণ আপনাকে না 2 ভরি গোল্ড না কিসব কিসব দেওয়ার কথা ছিল, ওগুলো কিচ্ছু আনেনি। হ্যাঁ দিছে। কখন দিছে? শুধু একটা মানে যখন আমার সাজায় রেডি করছে, তো ওনার মার গলার থেকে খুইলা তার গলার হারটা আর কি আমারে পরাইছে। আর টিকলি আমার দেবরের বোর মাথারটা খুইলাই না আমারে দিল আর কি, পরাইলো, পরায় রেডি করছে। এখন নিয়ে যাবে যখন স্টেজে আনলো আমাকে, আইনা ছবি টবি তুললো তারা। কোনো ভিডিও হয়নি আমাদের বিয়েতে, কোনো ভিডিও হয়নি, শুধু ওনারা ক্যামেরা দিয়ে ছবি তুলছে কয়েকটা। তো এখন নিয়ে চলে যাবে, যে নামাইছে স্টেজেতে, নামায় আমার সবাই সালাম করতে বললো, আবার করলাম। তা আমার মা তো মনে মানে অনেক কষ্ট যে মেয়ের এমন জায়গায় বিয়ে দিল। সে দূরে যে মানে দূরে সরে রয়েছে, সামনে আসবে না, সে দূরে দাঁড়ায় কান্না করতেছে। আমার আম্মু মানে বলতেছে কি একটা জামাইয়ের কাছে আমার মেয়েরে বিয়ে দিল, জামাই তো বয়স 25। আমার আবার যখন বিয়ে হয় তখন আমার 18 বছর হইতে 2 মাস বাকি, আর তখন আমার হাজবেন্ডের বয়স 36। মোটামুটি ডাবল। হ্যাঁ ডাবল, চাচা বলে ডাকার মতো, আঙ্কেল চাচা ডাকতে পারতেন। মানে 18 দোকানে 36, তো আর কি ওনার বয়সটা 36। তো আমার মা বলে কি, সবাই বলে কি একটা জামাইয়ের কাছে বিয়ে দিল মিতুরে, ওই এত কম বয়স। আর সবাই বলে যে জামাই তো পুরা জামাইয়ের কাছে কে বিয়ে দিছে। তো সবাই যারা 36 বছরের আছেন, একটু অ্যাড্রেস করে দিয়েছি ওদেরকে, যারা 36 বছরের আছেন, মানে তারা মন খারাপ করবেন না, নিশ্চয়ই আপনাদের জন্য নিশ্চয়ই মানে এটা আসলে ব্যালেন্সের একটা ব্যাপার আছে। আসলে মিতুর বয়স যখন মাত্র 16, 18 হয়নি এখনো, হবে 2 মাস এখনো বাকি। কারণ বাংলাদেশের নিয়ম অনুযায়ী কিন্তু 18 বছরের কম, 1 মাস কম, একদিন কম হলেও বিয়ে করা যাবে না। 18 বছর যখন, তখন 36 বছরের একজনকে সে বিয়ে করছে। মেন্টালিটির একটা ব্যাপার তো থাকেই ম্যাচ হওয়ার, আর বয়সের দিক থেকে দ্বিগুণ পার্থক্য। এবং সেটা আসলেই আমার মনে হয় না যে 36 বছরে যারা ম্যাচিউর, যারা পড়াশোনা করেন, যারা জব করেন, তারা আসলে এইরকম এত ইয়াং কোন মেয়েকে নিয়ে ঘর সংসার করার চিন্তা ভাবনা করবেন। যাই হোক, যেটা আপনি বলছিলেন আপনার মার কথা, আমার মা তো দূরে সরে রয়েছে, সে আসবে না, বিদায় দেওয়ার সময় সে আসবে না। তো তারে আবার আমার মামি, বড় মামি, সে আমার সাথেই, তো তারা আবার জোর জবরদস্তি করে ধরে নিয়েছে যে আপনার মেয়ে আপনি বিদায় দিবেন না, থেকে দিব, জামাইয়ের হাতে আপনি তুলে দেন মেরে। বিদায় দেওয়ার সময় তো মা এই মেয়েকে হাত তুলে দেয় না জামাইয়ের হাতে। আমার মা বলে না, আমি তো রাজি ছিলাম না, আমি তুলে দিতে পারবো না। তো তখন আমার মামি আর কি আমার হাতটা ওনার হাতে দিয়ে বলে যে আজকে থেকে তো আমাদের মেয়ে আপনাদের বাসা চলে যেতেছে, এখন ওর সব দায়িত্ব তো আপনাদের রইল। আমাদের মেয়েদের যদি আমাদের মেয়েকে যদি কোনোদিন কষ্ট দিবেন তাহলে আপনি দায়ী থাকবেন।
এটা নরমালি বিয়ে শেষে বাঙালি বধূদের বিদায়ের সময় একই কথা ঘুরে ফিরে বারবার বলা হয়। যাই হোক, তারপর আমার হাজবেন্ড আবার বলে, যদি আপনাদের মেয়ে আমাকে কষ্ট দেয় তাহলে কিন্তু আপনারা দায়ী থাকবেন। আমার মামি বলতেছে, জামাই মিয়া সালাম দেন সবাই রে, জোরে একটা সালাম দেন। দিব না সে, সালাম দেবে না সে, আচ্ছা সালাম দেবে না, কয় না। তো বলতেছে আমার খালারা সবাই বলতেছে, এটা আবার কেমন জামাই সালাম দেবে না, এটা আবার কোন ধরনের বেয়াদবি, এটা একটা বেয়াদব টাইপের কাজ হয়ে যায় না। সে নতুন জামাই, সে কাউকে সালাম দেবে না, সালাম দিলই না। কয় আপনারা মাইয়া বিদায় দিলে দেন, নাইলে আমরা এখনই নিয়ে গেলাম। থাক, তারপরে বিদায়টা দিয়ে দিল, সবাই রাস্তা পর্যন্ত আগে দিয়ে গাড়িতে উঠাইলো আর কি। সালাম দেয় নাই শেষ পর্যন্ত? না সালাম দেয়ই নেই। গাড়িতে উঠাইলো, তো গাড়ি ছাড়লো, কিছুক্ষণের মধ্যেই গাড়ি ছেড়ে দিছে। তো প্রায় 5 মিনিট হয়ে গেছে গাড়ি চলতেছে। তো আমরা বলে আমার হাজবেন্ড যে তোর বাপে যেগুলা দেওয়ার কথা ছিল, তুই করে, হ্যাঁ তুই করে, গাড়িতেই তুই করে, যেগুলা দেওয়ার কথা ছিল সেগুলা কি এখনো কারখানায় আছে নাকি বাসায় পৌঁছাবে? মাই গড, শুরু। তা আমি কিছু বলি না, আমি তো চুপ করেছি। আমি নতুন বউ, কি বলবো তাকে? গাড়িতে তো সব মুরব্বী, আমার শাশুড়ি আছে। তো তখন আমার দেবরের বউ তাকে বলে যে ভাইয়া রাগারাগি করেন না, মেয়ের বাপের সাথে তো আমার সাথে কথা হয়েছে যে আমরা আমাদের গাড়ির পেছনেই তাদের ভ্যান গাড়িটা আসতেছে, মালপত্র যা দিব আর কি, তা নিয়ে আসতেছে। পরে কিছু কয় না। এবারও তারা ওই সামনের পথ দিয়ে নিছে, কিন্তু আমাকে আগে হাঁটায় নিছে। উনি আর কি কাপড় চোপড় রাস্তাতেই চেঞ্জ করে ফেলছে, আমার হাজবেন্ড গাড়িতেই চেঞ্জ করে ফেলছে। কেন? মানে বিয়ে যে করে আসছে, বউ যে নিয়েছে এটা যাতে কেউ না বুঝে, রাস্তার থেকেই চেঞ্জ করে অটোমেটিক, মানে সবসময় যেভাবে এই ফুল প্যান্ট শার্ট পরে চলাফেরা করে সেভাবে বাসায় ঢুকলো আর কি। ওকে, আপনি বউ বেশি ঢুকলেন আর ফুল প্যান্ট শার্ট পরে? হ্যাঁ, ও ফুল প্যান্ট শার্ট পরে অনেক পরে আসছে, আমাদের অনেক পরে আসছে সে বাসায়। আর আপনার যে বলছিল যে পেছনে ভ্যান দিয়ে আপনার যেগুলো দেওয়ার কথা ছিল সেগুলো নিয়ে আসছে, এগুলো সত্যি ছিল নাকি? হ্যাঁ সত্যি। সত্যি? আপনার বাবা কি দিয়েছিল? আপনার বাবা? আমার বাবা শুধু একটা আলমারি দিছিল, খাট দিছিল, আর টেলিভিশন, ফ্রিজ এগুলো দিতে পারেন না? এগুলো দিতে পারেনি। আর এগুলা তো আমার মা বাবা বলছে যে ওর ঘরে যেহেতু আছে, তো আবার কেন চাইতেছে, ডাবল দিয়ে কি করবো? পরে আর এগুলা দেয় নেই। বাসায় আসছি, আমার রুমে দিয়েছে সেই ফোমের বিছানাতেই। আবার সেই ফোমের বিছানায়? তো আচ্ছা, ও কি করতো? রাতে তো আপনার সঙ্গে থাকতো, ও কি ফোমের বিছানায় থাকতো নাকি ফ্লোরে শুতো? না, মানে ফ্লোরেই তো ফোমটা বিছানো আর কি। ও একই সাথে ওখানে থাকতো? হ্যাঁ, একই সাথে এখানে থাকতো। ওকে। তো আমি কাপড় চোপড় পাল্টায় নর্মাল একটা শাড়ি দিচ্ছি আমাকে পড়তে, তো ওই শাড়ি পরে যা শুয়ে রয়েছি আমার রুমে একা, ওই ছেলেটাকে নিয়ে শুয়ে রয়েছি, ওই যে শরীফ, ওকে নিয়ে শুয়ে রয়েছি, কথাবার্তা বলতেছি। ও আবার আমার মোহাম্মদ বলেই ডাকতো। প্রথম খুব ভালো, আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না ছেলে। তো যখন একবারে উঠে নিয়ে আসলো, প্রথম দিন তো ভালোই, ছেলে আমার সাথে আধা ঘন্টার মধ্যেই আমাদের বাসা থেকে ওইগুলো নিয়ে আসছে, আমার ভাই আসছে ওইগুলো নিয়ে, আমার ছোট ভাই। আর ওই যে সালাম তো দেয় নাই, তো সালাম দেয় নাই বইলা আমার বাবা রাগ করে ছেলের হাতে আর সালামই দেয় নাই আর কি। এখন বাসায় এসে আমার শাশুড়ি তো পুরো আগুন, ছেলের হাতে টাকা দিল না, সালামই দিল না নতুন জামাইয়ের হাতে। বাবা 1,500 টাকা আমার ভাইয়ের হাতে পাঠিয়ে দেয় যে তোমার দুলা ভাইয়ের হাতে দিয়ে দিও, এটা সালামি হিসাবে। এখানে তো কেউ ওকে সালামি দেয় নাই, সবাই তো টাকা নিয়ে হাতে দাঁড়ায় রয়েছে যে জামাই সালাম করবো তার হাতে দিব, সেখানে মুখ দিয়ে সালাম বলে না। তো সবাই রাগ করে কি দিব টাকা। এখানে বাসায় এসে তোমার শাশুড়ি পুরো আগুন, ছেলের হাতে একটা টাকাও দেয় নাই। আর ওই কিছুক্ষণের মধ্যেই আর কি চলে আসছে সেই খাট আর আলমারি। এর মধ্যে খাট আর আলমারি দেখা আমার হাজবেন্ড তো আগুন। আলমারি দিছে, এত বড় দিছে কেন, এত বড় আলমারি কেন দিছে, সেটা সেখান থেকে ফিরে নিয়ে যেতে বলতেছে ব্যানগাড়িওয়ালারে, যে খাট রাখছি আলমারি নিয়ে যান, এত বড় আলমারি কেন দিছে, জাহাজের মতো আলমারি দিয়ে দিছে। এর মধ্যে আবার ধরেন এত বড় আলমারি দেওয়ার কারণটা হচ্ছে যে ওনারা ঘটককে বলছিল যে আমরা কি দেব না দেব তারা সেটা পাল্লায় ওজন করে নেবে। এই জন্য আপনার বাবা মানে বেশি দাম দিয়ে বড় দেখে একটা বড় আলমারি দিছে, মানে সেটাই লাস্ট সাইজ আর কি। মানে এর চেয়ে বড় আলমারি হয় না, এর চেয়ে বড় আলমারি ঘরে ঢোকার মতো অবস্থা ছিল ওটা? হ্যাঁ, ঘরে ঢোকার মতো তো আছে। মানে ওনাদের বাড়িটা আবার পুরোনো দিনের বাড়ি ছিল, তো ওনাদের সিঁড়িগুলা যে ছিল 1.5 ফুটের সিঁড়ি। জানেন আপনারা কোথায় থাকতেন, দোতলায় আর নিচতলায়? নিচতলা ভাড়াটিয়া ছিল, দোতলায় আমার শাশুড়ি আমার দেবরের বউকে নিয়ে থাকতো, 3 তলায় আমি থাকতাম। তার মানে আলমারি তুললে দেখা গেল ফ্লোর ভেঙে নিচে পড়ে যাওয়ার মতো অবস্থা? না, আবার অত কমজোর না, উনি উঠাবেন আর কি। বলতেছে এটা তো এখন উঠামু 4-5 জন নিয়ে, আবার নামানোর সময়ও এত মানুষ লাগবে, সে তার টাকার দিকটা দেখতেছে। আমার হাজবেন্ড আবার একটু কৃপণ টাইপের ছিল আর কি। যখন বিয়ে হয়ে যায় তখন ওই কাবিনের সময় যখন যাই আর কি, তো আসার পরে সবাই জায়গায় কিরে
আমরা তো শুনছি তোর হাজবেন্ড নাকি অনেক কৃপণ, তারা তো সকালে নাস্তা করে এক ডিম ভাইজা 4 জনে খায়, তোরে কি এমন কিছু করছে নাকি? এক ডিম ভাইজা 4 জনে খাইছে নাকি? না সেটা কৃপণ সেটা তোমরা বুঝতেই পারছি। প্রথম দিন গিয়েছে 1 কেজি মিষ্টি নিয়ে, পরের দিন গেল একটা চিপস নিয়ে, তারপর দিন তো খালি হাতেই যাবে, হ্যাঁ, এটা স্বাভাবিক। আমাকে না কই, আমার সাথে তো এগুলো কিছুই করেনি, দেখতেছি তো ভালোই, আমি তো কৃপণতার কোনো কিছু দেখি না। জি, নিজের বোনের বদনাম আসলে কেই করতে চায়, হ্যাঁ। খুবই স্বাভাবিক। তো তারপর গেলাম প্রথম দিন, আমাদের বাসা থেকে তাদের বাসায় খাবার পাঠায় আর কি। পরের দিন সকালবেলা আর কি রাত্রে করে কে নিয়ে আসবে বিয়ে বাড়ির ঝামেলার মধ্যে, আবার এগুলা নিয়ে আবার আরেকজনের বাসায়, এইখানকার ঝামেলাই দেখবে নাকি ওনাদের বাসায় খাওয়া নিয়ে যাবে। তো পরের দিন সকালবেলা আমাদের বাসা থেকে তাদের বাসায় খাবার যায় আর কি। আচ্ছা, তো আমার হাজবেন্ড বলতেছে ওর এই আগে ওর মা দেয় খাইতে। তো আমার ভাই আবার বলে যে ফোন দিয়ে আগে আমাকে জিজ্ঞাসা করে যে তোদের বাসায় কি খাবার নিয়ে আসমো, জিগা। তা আমি আমার শাশুড়ি জিগাই যে আমার ভাই মা তো ফোন দিচ্ছে, বলতেছে খাবার দিয়ে যাবো কিনা। আচ্ছা দিয়ে যেতে কম। আমার মা আবার বলে যে একটু গরম করে খাইলেই হইব, আর কিছু করা লাগবে না। তা আমার শাশুড়ি কি করে, গরম না করে আগেই আমার হাজবেন্ডের কে ওই খাবার গুলা দেয়। ওনা তো আমাদের তো পছন্দই না, আমাদের পরিবেশ তো পছন্দ না আমার হাজবেন্ডের। তো উনি খাবারটা নিয়ে সাথে সাথে কাকে রাখেন, কেউ খাইবেন না এই খাবার, কেউ খাইবেন না এই খাবার, খাবার নষ্ট হয়ে গেছে। আসলে কিন্তু নষ্ট হয়নি। আমার রাখতেছে আয় দিকে, অক্ষণে তার বাপের ফোন দে, এলে মোবাইল, তার বাপের নাম্বার ক। কেন কি হয়েছে? এক্ষণে তার বাপের ফোন দিয়া বল যে এগুলা কি খাবার পাঠাইছো, নষ্ট খাবার পাঠাইছো। তা আমি আর ফোন করি না আমার বাবার কাছে, তো যখন আর কি বলে ধমকি দিয়ে তখন আর ফোন করি না। কিছুক্ষণ পরে ফোন দিই যে বাবা খাবার যে পাঠাইছে এগুলো বলে নষ্ট। কয় না নষ্ট তো না, ভালো খাবার, ওই খালি একটু গরম করে খালি চলবো। কই যে উনি চেতাচেতি করতেছে, কইয়া রাইখা দিই ফোনটা। তা আমি যেমন রুমের থেকে বের হইয়া বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছি। মানে সবে মাত্র কালকে বিয়ে হলো আর আজকে সে আমার সাথে এমন শুরু করছে। আমি মানে জোরে শব্দ না করে আস্তে আস্তে দাঁড়ায় দাঁড়ায় করতেছি। তো আমার ননাস আমার হাজবেন্ডের বড় বোন দেখে বলে, এই আমার হাজবেন্ডের যে বলে, কিরে হাফিজ তুই বউরে কি বলছো? কাকে কি হয়েছে? কই যে কান্না করতেছে, করে ডাক দেন আমার সামনে। তো ডাইকে নিয়ে যায়, তারপরে কাকি মা বাপের কইছি দেখে একেবারে অনেক লেগে গেছে। মা বাপের কথা আলা বাদ দাও, তুমি মনে করবা তোমার বাবা মা নাই। আমি কই কেন, আমি এটা কেন মনে করবো? সবে মাত্র 2 দিন হলো আপনার সাথে বিয়ে, আর আমি এখনই আমার বাবা মাকে ভুলে যাব? সেটা একটা কথা বললেন। যারা আমাকে 18 বছর লালন পালন করে বড় করছে, তাদের আমি আপনার জন্য তাদের ভুলে যাবো। আমি আপনাকে ভুলে যেতে পারবো, কিন্তু আমি বাবা মাকে বলবো না। তখন আমি আবার তাকে বলি, কারো সামনে বলি না, মানে একাই বলি। এখন ওই যে শরীফ ছেলে আমাকে ছাড়া যে কিছুই বোঝে না, 2-3 দিন পর থেকে সে আমাকে দেখতে পারে না। আমি যদি রুমে যাই সে রুমে থাকবে না, আমি ভাত বেড়ে দিলে সে খাবে না, আমি আমার রান্না করা জিনিস সে খাবে না, আমি যদি তাকে চা বানায় দিই তা সে খাবে না। This track was downloaded from FusionBD.com. ওর বাপকে আবার ওই তুই করে বলতো যে ওরে বাইরেই তো ঘরেতে, নাহলে আমি ঘরে ঢুকুম না, বাপেরে বলে। তো এরকম হলো কেন হঠাৎ করে আর কি ছেলে জানি কেমন কথাবার্তি। আচ্ছা ঠিক আছে। তো ওর দাদি বলে হয়তো বা ওর নানিরা ওকে কিছু শিখাই দিছে, যার কারণে ওই এমন করে, ওর নানিরাই ওরে শিখাই দিছে। তা আমি আর ও এমন করে, তো আমি আর কিছু বলি না। তা আমি মাঝে মাঝে একটু ধমক দিতাম যে এই তুমি তোমার আব্বুরে তুই বলো কেন, আপনি করে কও, নাহলে তুমি বলো, তুই করে বলে। আমি আবার আমার হাজবেন্ড বললাম যে ওরা ধমকি দেন না কে, ওই যদি এমনি করে ভাষা খারাপ করতে থাকে, তাই দেখা গেছে বড় হয়ে ওই এরকমই ভাষা বলবো আপনার সবার সামনে, তুই এটা একটা কথা হইলো, এতে আপনার সম্মানিত নষ্ট হয়ে যাবে। ঠিক, ওরে আপনি ধমকি দেন না কেন? আমি আবার ওরা একটা ধমক দেওয়ার মতো, ওর আব্বু বলে যে তুমি আর কিছু করো না, তুমি আর কিছু বললে ওই বেশি কষ্ট পাইব, তুমি কিছু বললো না, আমি যা বলার বলবো। আচ্ছা আমি আর ওই ছেলের কোনো কিছু বলি না, ও যেমন থাকতে চায় ও তেমনই থাক। তো ও ছেলে কি করে, রাত্রে সারা রাত ঘুমায় না ছেলে, বাপের গলা ধরে শুয়ে থাকে। তো ওই যে আমি ঘরে ঢুকলে সে তার বাবার সাথে ঘুমাইবো না। ওর নিশ্চয়ই ছোট ছেলের বাসা থেকে আসবে, এটা নিশ্চয়ই কেউ একজন শিখিয়ে দিয়েছে, আমার যেটা মনে হয় আর কি। তো কয় কি ওর বাড়িতে ঘরেতে নাইলে আমি ঘুমাবো না। তো আমার হাজবেন্ড তো আমার ছেলে বলে তুমি একটু বাইরে দাঁড়ায় থাকো, ওই ঘুমাই গেলে তুমি এসে বেরো করে। তো প্রায় এমন 1 মাসের মতো এমন করে, ও সারা রাত ঘুমায় না, কিন্তু দিনে পয়রা ঘুমায়। বিচ্ছু সারা রাত ঘুমাইতো না ছেলে। এটা উচিত ছিল আপনার সাথে করার, আপনার বাপ ওই ছেলে বাপরে বাইরে রাখা, আর আপনার সাথে ঘুমাইতো, বলতে বাপরে বাইরে রাখ, আসলে কিন্তু আমি ঘুমাবো না, তাহলে বরং ব্যাপারটা ভালো ছিল আর কি। কেন পেনাল্টি যদি দিতেই হয় ছেলে, বাপকে দেওয়া উচিত ছিল। ওকে, যাই হোক, তারপর তো
রাত্রে একটা বাজে যেত, আমি ছাদের মধ্যে একা দাঁড়িয়ে থাকতাম। আমাদের রুমটা যে 3 তলা ছিল, তো ওই 3 তলায় আর কি, ছাদের উপরে আর কি আমাদের রুম। তো আমি ছাদের মধ্যে একা দাঁড়িয়ে থাকতাম। আর ও তো ছেলেরা ঘুম পাড়াইতো। ছেলে তো ঘুমাবে না, তো ওই ছেলে আবার কি করতো, চোখটা চুপ করে বন্ধ করে রাখতো। তো যখন আবার দেখতো আমি ঘরে ঢুকছি, কিছু বলতো না। ওর বাপের গলাটা এমন ভাবে ধরতো যাতে ওর বাপের মনে হয় যাকে আমি নিয়ে যাবো আর কি, ও এমন ভাবে ধরে রাখছে। তার বাবার পাশে আমাকে ঘুমাইতে দিব না। তো আমি কি করতাম, যে তুমি মাঝখানে এসো, আমরা দুইজনে দুই পাশে ঘুমাই। তো ওর আব্বুর গলা ধরে বিষয়। তো রাত্রে যদি কোন সময় ওর আব্বু একটু নড়াচড়া কইরা যদি আমার দিকে ঘুরতো, তাহলে বলতো, কিরে তোরে কি কই, তুই আবার ওই দিকে ঘুরছ লেগা, আর তুই আমার দিকে ঘুরা ঘুমা। তো ওর সব ভাষা শুনে আমি আর কিছু বলতাম না, যে ওর বাবা যেহেতু নিষেধ করছে ওরে কিছু বলার জন্য, তো আমি কিছু বলবো না, ওনারটা উনি শাসন করবো। তো কতদিন এমন গেল। ছেলে তো আর ছেলেকে স্কুলেও ভর্তি করে না। আমার ছেলে তখন বয়স 6 বছর চলে, একটু বড় হইলো। তারপরে এর আগে ভর্তি করেছিল, তো ছেলে নাকি রাস্তা থেকে আসার সময় পরে গেছিল। তো সেটার জন্য আর ভর্তি করবো না, কারণ আমার ছেলে যেদিন একা একা স্কুল যেতে পারবো সেদিন ভর্তি করাবো ছেলেরে, এর আগে ভর্তি করাবো না। তো সেই মাস সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল, নভেম্বর মাসে মানে কোরবানি ঈদের একদিন আগে আমি আবার টেস্ট করাই। টেস্ট মানে বলতেছেন যে আপনি মা হতে যাচ্ছেন, প্রেগন্যান্সি টেস্ট? জি। তো টেস্ট উনি বাসায় না দেয়, তো আমি টেস্ট করি কোরবানি ঈদের আগের দিন সকালবেলা টেস্ট করি, খুব সকালে, ভোরে 5টার দিকে। তখনই আর কি ধরা পড়ে যে আমি প্রেগনেন্ট আর কি। ওকে, টেস্ট রেজাল্ট ইজ পজিটিভ? হ্যাঁ, পজিটিভ। তো উনি কিছু বলে না, আমাকে বলে তুমি তো শেষ। উনি আপনাকে বললো তুমি তো শেষ? হ্যাঁ, তুমি তো শেষ। মানে কি, হাজবেন্ডের খুশি হওয়ার কথা? হ্যাঁ, উনি আমাকে বলছে তুমি তো শেষ, তোমার তো সকল কি বলে এতদিন যতটুকু ছিল, এখন তো মা এই যে বাচ্চা টাচ্চা হইলে কোনো কিছুই স্বাধীনতা পাইবা না, তুমি শেষ। তারপরে আমি ব্যাপারটা কাউকে জানাই না, মানে আমি যে প্রেগনেন্ট কাউকেই জানাই না, আমার মা বাবা কেউ না, তার মা কেউ না। কেন জানেন না? কাউকেই জানাই না, এমনিতেই জানাই না আর কি। উনি মনে হয় ওনার মাকে বলছে আর কি। তো ওনার মা এই তো শুরু হইলো, এত তাড়াতাড়ি বাচ্চা কেন নিলাম, বিয়ের 1 বছর হইতো তারপরে বাচ্চা নিতাম। বাচ্চা নেওয়া ব্যাপারটা কিন্তু আপনার উপর নির্ভর করে না, তো আপনাকে কেন ব্লেম দিচ্ছে? এটা তো তার হাজবেন্ডকে বলার কথা, মানে আপনার হাজবেন্ডকে বলার কথা। আমার হাজবেন্ড নিতে না করছিল, আমাকে নিতে না করছে, কিন্তু তবু আর কি আমি তারা না বলেই বাচ্চা নেই আর কি। আপনাকে নিতে না করেছে মানে কি? আমাদের ব্যাপারটা ক্লিয়ার হওয়া দরকার। আপনারা কোন ধরনের কি বলা যায় প্রোটেক্টিভ কোন মেথড আপনারা নিতেন না? হ্যাঁ, নিতাম। তো ওনারে না বইলেই আমি ওটা খাওয়া বন্ধ করে দিই। ওকে, ঠিক আছে। না বলেই এর মধ্যে আমার যে কেন আপনি এটা করলেন? যেহেতু আপনার হাজবেন্ড ওই যে আমার দেবর আছে না, দেবরের বউ বলে কি, ভাবি ওনার তো কন্ডিশন বেশি একটা ভালো দেখি না, আপনি কাজ করেন, আপনি একটা বাচ্চা কাচ্চা নেন, যদি তখন ভালো হয় তাহলে ভালো হইতেও পারে, মানে ঘর সংসারটা টিকে যাবে। হ্যাঁ, টিকে যাবে। আচ্ছা, ওনাদের যে ভাবভঙ্গি, ওনারা মায়েরা ছেলেরা আলোচনা করে যে প্রত্যেক বছর 50,000 টাকা খরচ করলে প্রত্যেক বছরই একটা করে বিয়ে করা যায়। মা ছেলে আলোচনা করে এগুলা। তো আমার হাজবেন্ড, আমার দেবর আবার একটাই বিয়ে করছে। তো আমার ভাই তো একটা গাধা, ওরে ওই টুইন্স হয়েছে, মেয়ে বাচ্চা। তো এর আগে আবার আমার দেবরের বউর একটি বাচ্চা নষ্ট হয়েছে আর কি। তো নষ্ট, আমার দেবর তখন আবার বিদেশ ছিল। তো ও আর মাকে ফোন দিয়ে বলে যে আপনারা মুরব্বীরা থাকতে এগুলা কিভাবে হয়, মানে মাকে বলে। তো ওনার মা, আমার শাশুড়ি, ওনাকে নাকি অভিশাপ দেয় যে তুই আমারে দোষ দিলি, আল্লাহ যাতে তোর ঘরে জমজ সব সময় বাচ্চা দেয়, তারপরে আর কি জমজ বাচ্চা হয় আর কি। যাই হোক, আমরা সে প্রসঙ্গে নাই গেলাম, আপনার কথাতেই আসি। তো আপনি প্রেগনেন্ট, তারপর? হ্যাঁ, তো উনি শুনছে, শুনে না কিছু বললেন, ওই যে বলছে আমি তো শেষ, আমার জীবন শেষ। ওকে, তারপরে কি করলো? আপনি এটা 4 মাস পরে টেস্ট করছেন? না, কয় মাস পরে? 2.5 মাস পরে। ওকে। তো বলতেছে যে তুমি যে বাচ্চাটা নিলে আমারে বলছো, আমারে কেন বলেনি, আমার সাথে চালাকি কেন করলা? আমার হাজবেন্ড বলতেছে আমি কোনো কথাবার্তা বলি না। তো উনি কি করলো যে এমনি স্বাভাবিকভাবে তো ধরুন প্রেগনেন্ট অবস্থায় কোনো ভারী কাজ প্রথম 3 মাস না করলে আর কি বেশি ভালো, এতে আর কি অনেক সময় মিসক্যারেজ হওয়ারই থাকে, সম্ভাবনা থাকে। 2-3 দিন পরেই একটা বড় কলস নামাইলো। আমরা আবার ধরেন ওই যে পানি যেটা খাইতাম, তো ওটা মেন কলের থেকে একবারে বইরা নিয়ে আসতাম। আচ্ছা।
মেন কলেতে আনতাম ছাইকা, এমনি টাঙ্কির পানি খাইতাম না, ওইগুলো শুধু রান্না বান্না আর গোসলের কাজে। তো কি করলো, একটা বড় কলস নামাইছে আমার হাজবেন্ড, আমি বলতেছে এটা ধুইয়া রেডি করো, রেডি। তো আমি আবার ধুইলাম টুইলাম, তো এটা কি করবো, ধুইলাম তো কি করবো এটা। কালকে সকালবেলা তোমার কাজ হলো 1 ঘন্টা করে হাঁটবা প্রতিদিন সকালে উঠা, আর এই কলস তুমি প্রতিদিন মানে নিচতলার থেকে যে বইরা নিয়ে আসবা। প্রায় ওটাতে কমসে কম নিম্নে 15 কেজি পানি ধরে আর কি, সেটা দিচ্ছে আমার নামে। এটা প্রতিদিন যত কাজ করবা বাচ্চা নরমাল হওয়ার সম্ভাবনা থাকবো তত। আপনার এটা বললাম? হ্যাঁ, আমার হাজবেন্ড বললো আর কি। তো আমি কিছু বলি না, আমাকে থাক দিছে দেখ। তো আমি আবার কলসি কাকে নিতে পারি না, আমি কি করতাম 2 হাত দিয়ে সব সময় ধইরা উপরে উঠাইতাম। তো যে ভাড়াটিয়ারা ছিল তারা বলতো ভাবি আপনি কি করেন এগুলা, আপনার শাশুড়ি কিছু বলে না, আপনি যে এত বড় ভারী ওজন নিয়ে 2 তলায় উঠেন 3 তলায় উঠেন। আমি কি বলবো, তারাই তো দিচ্ছে এটা। কোন সময় দেখা গেছে কি, ওই যে আমার যে দেওরের মেয়েরা যে ছিল তারা অনেক সময় হাত চুবাই দিত সে পানিতে, তো সেটা আবার দ্বিতীয়বার যে আমার ভৈরান্ত হইতো। আপনার হাজবেন্ড কি তখন বলেছিল আপনাকে বেবিটা অ্যাবর্ট করে ফেলার? না না, এগুলো বলেনি। এগুলো বলেনি? বললে তো ধরেন আবার সমস্যা হইতে পারে, যে আমি আমার মা বাবাকে জানাইলে আবার ওনারা চাপ দিতে পারে যে কেন বলছো এগুলা। তো মার ছেলেমেলে প্ল্যান করছে কি এমন কিছু করবে যাতে নষ্ট হয়ে যায়, তখন আমার দোষ তারা দিবে যে আপনাদের মেয়ের চলাচলতি ভালো না, যার কারণে এমন হয়েছে। তো বেবি তো বেটি, সংসারের সব কাজ আমিই করতাম। যখন এর মধ্যে আমার মা বাবাকে কিন্তু জানাই নাই, যখন 4 মাস হয়েছে বিয়ের, তো তখন আর কি আমার বাবা বলতেছে যে ওরে বাসায় পাঠাও, ওর বাইরে পাঠাই, ওরে তুমিও আসো ওরও নিয়ে আসো। তো বলে না আমি যাবো না, তুই একা যাবে। আমার ভাইকে দিয়ে আমাদের বাসায় পাঠায় আর কি। তখনও বলি না আমি আমার মাকে, মানে লজ্জার কারণে বলি না, আমি আমার এক খালাকে বলি, ওনার সাথে একটু ফ্রি ভাবে কথা বলি, তো খালাকে বলি। তো খালার থেকে আমার মা আর কি শোনে যে আপনার মেয়ে তো এরকম বলে না আপনার না, তো মা আর কিছু বলে না, আমাকেও কোনো কিছু জিজ্ঞেস করে না। তো বাসা মনে হয় 2 দিন ছিলাম, 2 দিন থাকার পরে চলে গেলাম আবার। তো এর মধ্যে আমার শাশুড়ি আর হলো আমার দেবরের বউর যে কাপড় চোপড় এগুলো ওনাদের আলাদা বুয়া আছে ধোয়ার জন্য, আর আমারটা আমি নিজেই দিতাম, আর ওরা বুটটা ওর আব্বু নিজেই দিত। একদিন নাকি আমার শাশুড়ি আমাকে বলছিল যে তোমাদের বলটা আমাকে দিও, আমি কাপড় ভিজাবো। তো আমি নাকি শুনিনি, আসলে সে আমাকে বলে না এই কথাটা, তাহলে আমি কি শুনলে কি ওনাকে নাই দিতাম? ওনার ছেলের জিনিস তো উনি নিবে, তা আমার কি? তো ছেলেরা যাই বলছে যে তোর বউ এটা দিতে গেলাম, তোর বউ দিল না, কেন দিল না জিগা। আমার জামাই আসছে কুইটা, কিরে আমার মা তোমার তো এটা চাইছে দাও নাই কে, কখন ছিল আমি তো শুনিই নেই। আমার দেবরের বউ বলতেছে যে ভাইয়া না, মা তো এই কথা বলেনি, ওতে তো কিছু চাই নাই, আমি তো এখানে বসে রয়েছি, আমি এখানে বসে রয়েছি, ও যে আম্মা তো ওর কিছুই বলেনি, আর বললে তো আমি শুনতাম। এই কি করলো, আমাকে সাথে সাথে আমার মার বাসায় দিয়ে আসলো আমার হাজবেন্ড, যে আমার মা তোর থেকে জিনিস চেয়েছে তুই দেখ নাই, যা তোর মাকে বাচ্চা কয়দিন থেকে দিয়ে এলো। দিয়ে এসে পড়ছে, কাউকে বলি নেই যে ওইখানে এমন ঘটনা ঘটছে। 15 দিন হয়ে যায়, কোনো মানে সে আমাকে ফোনও করে না। মাঝের মধ্যে 3-4 দিন পর একবার ফোন দেয়, কয় কি শিক্ষা হয়েছে তোর না, আর কিছুদিন থাকবি, আর কিছুদিন থাক তাহলে একটু শিক্ষা হইব। 15-20 দিনের মাথায় সে আমাকে আবার ফোন দিছে, আমাকে ফোন দিয়ে বলতেছে এক্ষুনি চলে আসো বাসায়। আমাকে কে, আমি একা, আপনি না বললেন আমাকে এসে নিয়ে যাবেন, কেন ওখানে একলাই লে আহো, নাহলে আমি তোমার আনতে যাবো না, তোমার আওয়া লাগবো না। তা আমাকে কি না কি হয়েছে, তো আমি আবার আমার যে দেবরের বউ তাকে ফোন দিলাম যে ভাবি বাসায় কি হয়েছে, যে এত জরুরি তলব আমাকে, জানেন না? আমাকে কি, আপনার শ্বশুরের নামে খরচ করবে, সেটার জন্য আর কি, ওই কাজ করার জন্য আর কি আমার তাড়াতাড়ি নিয়ে যেতেছে। মানে শ্বশুরের নামে খরচ করে, মানে শ্বশুর মারা গেছে তো, আচ্ছা তার নামে কোন একটা অনুষ্ঠান হবে, সেটার জন্য আপনাকে নিয়ে যাচ্ছে, আপনি কাজগুলো করেন। কাজগুলো করার জন্য তো আমাকে কাজ বেশি হয়ে গেছে, এখন আর কি আমার দরকার পড়ছে, তো এর লেগে আর কি আমার এখন একাই যেতে বলতেছে। আচ্ছা আমি আসতেছি, ফোনটা রেখে দেন। উনি ফোনটা রাখছে, তা আমি আমার হাজবেন্ড বলি যে আমি বিকালে আসি, কয় না এখন আবি, নাহলে তুই আর আবি না আমার বাসায়। কাছে আসতেছি, তো আমার একটা ছোট ভাই আছে, তো একা একা যাবো, তারে নিছি ছোট ভাই। তো রাস্তাতে আমার বাবাকে ফোন দিচ্ছি যে ওরে নিয়ে যাও। আমার বাবা আবার ওই এলাকাতেই থাকে, আচ্ছা আমার হাজবেন্ডের বাড়ির এলাকাতেই থাকে। সেখানে আমি বাবাকে ফোন দিয়ে বলি যে বাবা ওরে এসে নিয়ে যাও রিক্সা থেকে, আমি তো একা একা চলে আসছি। তো আমার বাবা আবার আমার ভাইকে এসে নিয়ে যায়, রিক্সা থেকে নিয়ে যায়। তো আমি বাসায় যাই, একাই যাই, মানে ওই যে আমি তো আবার সেদিন আবার কাপড় চোপড় ধুইছিলাম আমাদের বাসায়, আমার কাপড় চোপড় গুলো সেগুলো ভিজা অবস্থাতেই নিয়ে যাই। তো এগুলা নিয়ে 3 তলা উঠা রাইখা মানে কি বলে শুকাইতে দিচ্ছি। এর মধ্যে আমার শাশুড়ি কি হইলো, ম্যাডামে আইসা ঘরে যে কি বইয়া রইলো, নিচে এত কাজ হয় কিছুকে দেখে না। তো
আমি আবার ওনারে আম্মাই বলতাম, আমি বলতেছি আম্মা আমি আসতেছি, কাপড়টি শুকা দিয়ে লই, তারপর আইতেছি। তো নিচে গেলাম, যে কাজ টাজ করলাম, আমার হাজবেন্ডের নানা বাড়ির সবাই আসলো। আয়সা আমার একটা মামি ছিল, মামি শাশুড়ি ছিল, তার সাথে মানে খুব ফ্রি ভাবে কথা বলতাম। তো মামি বলতেছে কি ভালো আছো, পরে বলতেছে আমার ওই দেবরের বউ তাকে আবার বলছে যে মিতু তো এতদিন বাসায় ছিল না, ওর মাকে বাসাটা দিয়েছিল, আজকে নিয়েছে। আজকে নিয়েছে বুঝলাম না কেন নিয়েছে, তার মামির আসতেছে। এখন তারা যদি এসে বলে বউ কই, শ্বশুরের নামে খাওয়া নিতেছে, বউ কই, বড় বউ কই, বাড়ির বড় বউ কই, সেটার জন্য সেই কথা থেকে বাঁচানোর জন্য আর কি সে আমার তাড়াতাড়ি নিয়ে আসছে। তা আমি আবার ওই মামির সামনে বলছি এটা, তো কিছু বলে না। মামি হাসতেছে। এত প্রেগনেন্সি অবস্থায় সে আমাদের শ্বশুর বাসায়, শাশুড়িদের বাসায় আবার খাবারের রুল ছিল, সকালবেলায় রুটি, সকাল 8টার মধ্যে নাস্তা তাদের রেডি করে দিতে হবে। এবং যে রুটি বানাবো, আমার হাজবেন্ডের আবার পরোটা খাইতো, তেল ছাড়া আর কি, ভেজে দিতে হইতো। তাহলে 3টা পরোটা, আমার শাশুড়ি 2টা, আমার 2টা, আর ছেলের 1টা। এই রুল করা খাবার, মানে 2টা রুটির বেশি না। আপনার 2টা? হ্যাঁ, আমারও 2টা। আপনি 2টার বেশি খেতে পারবেন না? না, 2টার বেশি যদি কোনো সময় বানাইতামও তো বলতো বানাইছো কেলিগা। ওকে। আমাদের বাসায় যাওয়ার পরে আমার স্বাস্থ্যটা মানে কমে যায়। ওই যে এরকম রুল করা খাবার তো আমি কখনো খাইনি, আমাদের বাসায় তো কখনো রুল করে আমরা খাবার খাই না। দুপুরে নামাজ পড়ে ভাত। ওকে, রুল করা খাবারের ব্যাপারে আমার কিছু বলেন, বাট আপনি যে অবস্থায় রুল করা খাবারের কথা বলছেন সেখানে তো আপনার খাবার দাবার বেশি প্রয়োজন ছিল আপনার শরীরের জন্য। তো উনি বলতেছে যে বেশি খেলে মোটা হয়ে যাবো, তো বেশি খেলে মোটা হয়ে যাবো, সেটার জন্য আর কি। যাই হোক, তারপর কি হলো? কিছুদিন গেল পরে আমি একদিন তাকে বলি আমার মানে খুব প্রিয় একটা খাবার আইসক্রিম, এটা আমি অনেক পছন্দ করি, আইসক্রিম। তো ওনারে বলি যে আমার টাকা দিবেন, আমি আইসক্রিম না খাবো। আমি বলছি যে টাকা আমার কিছু টাকা দিয়েন। তো কি করবে টাকা দিয়া? তো ওনার কাছে যাবেই আমি টাকা চাইতাম 5 টাকা 10 টাকা। তো সে আমাকে এই 5 টাকা 10 টাকা বলতে মনে হয় 50টা প্রশ্ন জিজ্ঞিত, কি করবো টাকা দিয়া, কি হবে টাকা দিয়ে? আর ছেলের পিছনে কিন্তু প্রতিদিন 200-300 টাকা সে খরচ করে ফেলতেছে। ছেলে যখন যা চাইতেছে তখনই তাই এনে দিচ্ছে, কিন্তু পড়ালেখা নামে কিছুই না ছেলে। যদি বলি যে ওরে তো টাকা দিয়ে খারাপ বানায় ফেলতেছেন আপনি, পড়ালেখা তো করতে চাইব না, কি থাক। আমার শ্বশুর নাকি আমার হাজবেন্ড একদিন মারে যে 2 টাকা চাইবিলা, কি আমার বাপে তো একটা জাহিলা ছিল, আমরা 2 টাকা চাইছিলাম দেখে মারছিল। আমার ছেলেকে কি আমি ওরকম বানাবো নাকি? ছেলের টাকা পয়সা টাকা যখনই যা চাইতো তাই দিয়ে ছেলের পুরো একেবারে খারাপ বানায় ফেলছে। ছেলে এখন টাকা ছাড়া কিছু বোঝে না। ঘুমের 2টা আমার টাকা দে, হ্যাঁ দিচ্ছে টাকা, খাবে ভাত খাবে আমার আগে টাকা দে, টাকা দিতে হইতো, নাস্তা খাবে টাকা দিতে হইব। তো ছেলের স্বাস্থ্য খুব একটা ছিল না, একেবারে চিকন ছিল। তো দুধ খাওয়াবে টাকা দে, আমার এনালে খাবো না। যাই হোক, আপনার আইসক্রিমের কি হলো? সে আর আমাকে টাকা দেয়নি। আমি আমার বাবাকে ফোন দিয়ে বলি যে বাবা আমার জন্য আইসক্রিম নিয়ে এসো। তো আমার বাবা আবার আইসক্রিম দিয়ে আসে আমাকে গিয়া নিচের থেকে, রাস্তার থেকেই, গেটের সামনে আমি যাই, উনি পাঠায় দেয় একজনকে দিয়া। তো একা খাই নাই, ওই ছেলেকে নিয়ে খেয়েছি। তো ওই ছেলে খাইতে এখন ওর বাবারে বলতেছে আমার আইসক্রিম এনে দাও, বাবারে বলতেছে, মানে ওর কথা। তোর বাবা ওরে যে আইসক্রিম ঠিক এনে দিল, আপনাকে এনে দিল না, আমাকে এনে দেয়নি। আচ্ছা, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে চাই গল্পের, এবং বিরতিটা আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে সংবাদের জন্য খুব ছোট্ট একটা বিরতি, মাত্র 2 মিনিটের সংবাদ। সংবাদের পরপরই আমরা আবারও ফিরে আসছি হ্যালো 8920-তে। হ্যালো 8920-তে আজকে জীবনের গল্প বলছে আমাদের বন্ধু, আমাদের অতিথি মিতু তার জীবনের গল্পগুলো বলছে। এবং একই সাথে আপনাকে একটু বলি, আপনি যদি বলতে চান আপনার জীবনের গল্প, আমাদের জীবনের গল্পে আমাদের হ্যালো 8920-তে আমরা কোনো সিলেবাস মেইনটেইন করি না, যেখানে শুধুমাত্র ভালোবাসার গল্প বলতে হবে, কিংবা এখানে শুধুমাত্র কষ্টের গল্প বলতে হবে, কিংবা এখানে শুধু দুঃখের গল্প বলতে হবে, কিংবা আনন্দের গল্প বলতে হবে। আপনার জীবন আপনার মতো, সেই জীবনের গল্প আপনি এখানে এসে বলতে পারেন, এবং সেই গল্প যদি হাজার লাখো মানুষের কাছে শোনার মতো হয়, নিশ্চয়ই আমরা সেটা প্রচার করব। এখানে একটু বলি, আমাদের এখানে অনুষ্ঠানে যোগ দেওয়ার নিয়মটা হচ্ছে, প্রথমে আপনি ফোন করবেন, ফোন করার পর নামটি বলবেন, তারপর আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলতে হবে, এবং তারপর বলতে হবে যে আপনি আমাদের অনুষ্ঠানে আসতে চান, এবং যে বিষয়টি বলতে চান সেটা খুব ছোট্ট করে বললেই হবে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবার বলছি 91156668। আর যারা ফেসবুকে রয়েছেন এই মুহূর্তে, ফেসবুকটা হচ্ছে আমাদের এই হ্যালো 8920 আড্ডার কেন্দ্রবিন্দু। সারা সপ্তাহ ব্যাপী আমরা ওখানে আলোচনা করি। আপনি যদি কোনো অতিথিকে সাথে যোগাযোগ করতে চান, কোনো অতিথিকে সাহায্য করতে চান, আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড করতে চান, এবং একই সাথে হ্যালো 8920 সম্পর্কে যাবতীয় তথ্য পেতে চান, তাহলে ওখান থেকে পাবেন। এবং আমাদের বর্তমানে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে আজকের অতিথিকে নিয়ে, সেখানে যদি কোনো প্রশ্ন করতে চান আজকের মিতুকে, তাহলে সেটাও করতে পারেন। আমাদের ফেসবুকের অ্যাড্রেসটা হচ্ছে facebook.com/hello8920। আমি আবারও বলছি facebook.com/HELLO8920। সংবাদের পরেই ফিরছি, সাথেই থাকুন।
সঙ্গে থাকুন এবং শুনতেই থাকুন এবিসি রেডিও FM 89.2। যারা সঙ্গে আছেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাতে চাই। 1:02 হচ্ছে সময়। আর আজকে হ্যালো 8920 তে জীবনের গল্প নিয়ে এসেছে আমাদের বন্ধু মিতু তার জীবনের গল্পগুলো পড়ছে এবং মিতুর সাথে আমরা দুই ভাবে কমিউনিকেট করছি, মানে আমাদের শ্রোতা যারা আছেন তারা দুই ভাবে মিতুর সাথে সম্পর্কযুক্ত এবং মিতুর সাথে ভাবের আদান প্রদান করছেন। এক ভাগ মানে যারা রয়েছেন ফোন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরে থেকে, আপনিও ফোন করতে পারেন, ফোন করে মিতু সম্পর্কে বলতে পারেন এবং একই সাথে যদি আপনার নিজের গল্প এখানে শেয়ার করার ইচ্ছে থাকে তাহলে আপনি সেটা করতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। আর ফেসবুক থেকে কিছু কমেন্টস আমি পেয়েছি, সেগুলো আমি পড়বো। তবে তার আগে আমি ফেসবুকের ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি, facebook.com/hello8920। রাজন পল আমাদেরকে লিখেছে, মিতু আপু তোমার কাহিনীটা শুনছি, বাংলার প্রায় প্রতিটি ঘরে তোমার মতো বউদের ভাগ্যে এমন ঘটনা ঘটে। একদমই ঠিক বলেছেন। আসলে প্রতিটি ঘরে বলা যাবে না, তবে বেশিরভাগ ঘরের কাহিনী কিন্তু ঠিক একই রকম। তবে শেষে যেটা ঘটেছে মিতুর সঙ্গে সেটা আসলে ওরকম কিনা আমার মনে হয় সবার একটু ধৈর্য ধরে শোনা উচিত। আশরাফুল ইসলাম লিখেছে, এত কষ্ট মেনে নেওয়া যায় না। SM সাইদুল ইসলাম লিখেছে, কিবরিয়া ভাই এটা বিয়ে না বিয়ে খেলা। অলোক দাস লিখেছে, এত কষ্ট কোথায় রাখবো, বাসর ঘরেও কষ্ট, সো স্যাড, এমন নির্মম মানুষ এখনো পৃথিবীতে আছে। এম.এ. মামুন কাউসার আপনি ফেসবুকে লিখেছেন, মিতু আপু তুমি এত তাড়াতাড়ি ইমোশনাল হয়ে পড়ো না, আমরা তোমাকে শেষ পর্যন্ত শুনতে চাই, তোমার জীবনের গল্প শুনতে খুব ভালো লাগছে। অলোক দাস লিখেছে, আজকের এপিসোডটা জমে উঠেছে, অনেক কমেন্টস পড়ছে। মরিয়ম আপু কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, আমি একটু আগে বলছিলাম যে মরিয়ম কিন্তু ঘুমিয়ে পড়েছে মিতুর কোলে, কোনো সাউন্ড পাচ্ছি না যে। লিটন হোসেন লিখেছে, মেনে নেয়া, ও বরং ঘুমিয়ে পড়েছে, ভালোই হয়েছে, এবং ঘুমিয়েই থাকুক, কারণ ও জেগে গেলে তো গল্প বলা অনেক সময় টাফ হয়ে যাবে। মেনে নেওয়া যায় না, তারপরও মেনে নিতে হয়। আশরাফুল ভাই। উমর ফারুক লিখেছে, মিতু আপুর স্টোরিটা বলে যাও, আমরা আছি তোমার সাথে, আল্লাহ ব্লেস ইউ। নিও মহসিন লিখেছে, আমার মনে হয় এটা একটা চক্র যে গরিব লোকদের সর্বনাশ করা। র্যাপার সানি চৌধুরী লিখেছে, শকুন যতই উপরে উঠুক না কেন তার দৃষ্টি সবসময় নিচেই থাকে, কথার দৃষ্টিতে বোঝা যাচ্ছে। মাহবুবুর রহমান জনি লিখেছে, 50,000 টাকাতে একটা বিয়ে, হাইরে সমাজ। মাহবুব রাজন লিখেছে, কিবরিয়া ভাইয়া কথাটা কঠিন হলেও সত্য, আমাদের বাবা মাদের সামান্য একটা ভুল আমাদের জীবনটাকে পুরো বদলে দিতে পারে। মিতু আপু তার প্রমাণ, খুব খারাপ লাগছে। এবং অলোক দাস লিখেছেন, আজকের স্টোরিটা একদমই অন্যরকম। এবং অলোক দাসের স্টোরিটা দিয়ে আমি মানে অলোক দাসের কথাটা দিয়ে বলতে চাই যে আজকের গল্পটা আসলেই অন্যরকম, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জীবন কাহিনী, প্রত্যেকটা মানুষের চেয়ে আলাদা। এবং আমরা সবসময় বলে থাকি হ্যালো 8920-তে, আমাদের এই অনুষ্ঠানটি কাউকে এন্টারটেইন করবার জন্য না। যদিও বলা হয়ে থাকে যে মিডিয়াতে সবচেয়ে বড় যে শব্দটা, সবচেয়ে পাওয়ারফুল শব্দটা হচ্ছে এন্টারটেইন। হ্যাঁ, আমরা এন্টারটেইন শব্দটাকে খুব সচেতন ভাবেই আলাদা করে রাখতে চাই। কারো যদি ভালো লাগে জীবনের গল্প, যার কথা মানে যিনি আজকে বলতে এসেছেন বা বলবেন ভবিষ্যতে, পানসে লাগে, তার প্রতি আমরা বিনীত শ্রদ্ধা রেখে বলতে চাই, তাকে দয়া করে কোনো বাজে কমেন্টস করবেন না। কেন করবেন না? তার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে, যে মানুষটা এখানে জীবনের গল্পটা বলতে আসে সেই মানুষের সময় পর্যন্ত, তিনি যদি 32 বছর হয়ে থাকেন, 33 অথবা যে বছরই হয়ে থাকেন না কেন, সেই সময় পর্যন্ত জীবনের শ্রেষ্ঠ অনুভূতিটা তিনি এখানে শেয়ার করতে আসেন। এবং তিনি মনে করেন শেয়ার করার সবচেয়ে বেস্ট জায়গাটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা, কারণ লাখো মানুষ এখানে শুনছে। সুতরাং আপনার ভালো লাগুক আর না লাগুক, আপনার অন্তত তাকে শ্রদ্ধা করা উচিত, এই অর্থে যে জীবনের শ্রেষ্ঠ অনুভূতিটা সে আপনাকে শ্রেষ্ঠ মানুষ মনে করে আপনার কাছে শেয়ার করতে এসেছে। ঠিক আছে, এন্টারটেইনের ধারণা থেকে একটু বের হয়ে আসার চেষ্টা করবেন যখন হ্যালো 8920 শুনবেন, কারণ জীবনের শ্রেষ্ঠ অনুভূতিগুলো আসলে এন্টারটেইন করবার জন্য না, এগুলো আসলে অনেক কষ্ট থেকে আসে, অনেক ভালো, অনেক বেস্ট একটা অনুভূতি থেকে আসে। সেটা এন্টারটেইনের চাইতে অনেক বড় কিছু, সেটা প্রকাশ করার জন্য কোনো পারফেক্ট ওয়ার্ড আমাদের হাতে নেই, কিন্তু আমরা আপনাদের কাছ থেকে ওই সহানুভূতিটা চাই। হ্যালো 8920 আপনার কথা বলার প্ল্যাটফর্ম, এখানে কোনো সিলেবাস নেই, যেটা আমরা বারবারই বলছিলাম, আপনিও এসে আপনার কথা বলতে পারেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 91156668। আমি আবারও বলছি 91156668। আর আমরা সারা সপ্তাহব্যাপী যেই পেজটিতে, ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকি, পুরনো এপিসোডগুলো ডাউনলোড করা থেকে শুরু করে যাবতীয় তথ্য, এবং এমনকি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, অতিথির সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন, অতিথিকে দেখতে পারেন, যাবতীয় তথ্যাবলী ওখানে সংযুক্ত থাকে। এবং এখন যারা রেডিও স্ট্যাটাসে কমেন্টস করছেন, facebook.com/hello8920, facebook.com/hello8920, HELLO8920। সংবাদের পর আরো একবার আমন্ত্রণ হ্যালো 8920-তে। মিতু রয়েছে আমাদের সঙ্গে এবং মিতুর 3 বছরের কন্যা রয়েছেন আমাদের সঙ্গে। আমরা মিতুর গল্প শুনছিলাম। তো যেটা বলছিলেন মিতু, যে আইসক্রিমের ব্যাপারে, আসলে ছোটখাটো গল্পগুলো এবং পরিবারের যে ছোটখাটো গল্পগুলো আসছে, এগুলো আসলে মানে এগুলো পরিবারে হয়, এগুলো হয়তো বলার মতো না, কিন্তু
এগুলো মানুষের জীবনকে অনেকখানি উলটপালট করে দিতে পারে। এবং জীবনের গল্পের যেহেতু এরকম কোন ধরাবাধা নিয়ম নেই যে এখানে সে এত পরিশুদ্ধ করে বলতে হবে, এখানে সে এত যা ঘটেনি তাকে বলতে হবে রংচং দিয়ে, যা বাস্তব তাই। ঠিক আছে, তো চলুন আপনি যেখানে ছিলেন সেখান থেকে আমরা শুরু করতে চাই। তো সে তো আর আমাকে কিনে দেয় নাই, ছেলেকে খাওয়াইছে। তো আমি আর কিছু বলিনি তাকে। কিছুদিন যাওয়ার পরে আমার যখন 6 মাস হয়, তখন 6 মাস সময় তো এমনিতেই মাতৃজনিত দাগ হয় কিন্তু মেয়েদের পেটে। আমার হাজবেন্ড বলতেছে এগুলো কিসের দাগ? আমি কেন, আপনি জানেন না এগুলো কিসের দাগ? এগুলো তো বাচ্চা পেটে থাকলে এমন তো হয় মেয়েদের। কেন শরীরের আমূর্ত এগুলো হয়নি, তোমার কেন হইলো? তো এই কথা আবার মাকে যায় বলে দিছে। তোর মা বলে যে আমাদের এত ছেলে মেয়ে হইলো, তো আমাদের তো এসব দাগ হইলো না। আমার হাজবেন্ড তখন আমাকে সন্দেহ করে। সন্দেহ কি আমাকে বলে যে তোমার নিশ্চয়ই আগে বিয়ে হয়েছিল, আগে সন্তান আছে, এটা তোমার প্রথম বেবি না, এটা তোমার সেকেন্ড বেবি। আমি তো মানে আকাশ থেকে নিচে পড়লাম আর কি ওনার কথা শুনে। তো এক পর্যায়ে আমি আমার পরিবারের সবাইকে এগুলো জানাই যে উনি তো এগুলো বলতেছে, উনি কেন এগুলো বলতেছে আমি তো বুঝতেছি না। তা আমি আবার সবার আগে আমার এক ডাক্তার নিকে ফোন দিয়া বলি যে ম্যাডাম দেখেন না আমার হাজবেন্ড এগুলো বলে, তোমার হাজবেন্ড কি পাগল হয়ে গেছে, মূর্খ মানুষের মতো কথা বলে। আচ্ছা উনার যেহেতু সন্দেহ হইতেছে, উনি তোমার হসপিটালে নিয়ে যায় পরীক্ষা করো, পরীক্ষা করাইলেই তো বুঝবো, পুরো রিপোর্টে চলে আসবে। হ্যাঁ রিপোর্টটা চলে আসবে কি প্রথম বেবি নাকি সেকেন্ড বেবি। আপনার বেবির নামটা মরিয়ম, রাইট? হ্যাঁ মরিয়ম। মরিয়ম ঘুম থেকে উঠে গিয়েছে। আমার বাবা আর মাকে সবাইকে খবর দিছি। তো আমার মামি গেছে, আমার খালা গেছে, আমার বাবা গেছে, আর ছোট মা গেছে আমার। বলছে কি বলতেছো তুমি? এর মধ্যে আবার উনি কি করছে, একটা ওই যে ব্র্যাক বলে না ডেলিভারি সেন্টার, সেখান থেকে একটা মহিলা আনছে আমাকে চেক আপ করাবে যে পেটে কেন দাগ হইলো, এটা কি সেকেন্ড বেবি নাকি প্রথম বেবি। তো ওই মহিলা ওনারা কি বলছে আমি নিজেও জানি না। আচ্ছা, তো আর কি আমার সম্ভবত মনে মানে ধারণা যে উনি বলছে যে এটা সেকেন্ড বেবি, ওই মহিলাটা আর কি বলে গেছে। আমার হাজবেন্ড আমার উপরে তো প্রচুর বিলা, বারবার শুধু একই কথা বলে যে সত্যি করে ক, সত্যি করে বইলা দে, তাহলে আমি কিছু করুন না, আর মিথ্যা বললে তোরাই ফাঁসবি। আচ্ছা আরেকটা জিনিস, এটা আপনার বেবিটা তো এসেছিল বিয়ের কতদিন পরে? 2 মাস পরে। যদি আপনার আগের এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে তো সেটা আপনার আগে থেকেই ডাক্তার থাকে, সেটা তো আগে থেকেই সন্দেহ করার কথা। তাহলে কেন 4 মাস পরে যখন আপনার বেবি আসলো পেটে, তো সেই সময় কিছু সন্দেহ করবে? সেটাই তো প্রশ্ন। তার মনের শয়তানি আর কি। আচ্ছা যাই হোক, তারপর পরে আমি বলি তো এক কাজ করো, ডাক্তারের কাছে নিয়ে টেস্ট করাইতে আমি রাজি আছি, তুমি আমার টেস্ট করো। উনি ওই যে আমার বাবারে খবর দিচ্ছি, তো ওনারা তো সবাই আসছে যে কি বলছো তুমি মিতুরে, তুমি নাকি বলছো এটা সেকেন্ড বেবি, আগে বাচ্চা হয়েছে, কেন বলছো? এগুলো আপনাদের জানাই ফেলছে, আমি তো আগে রিপোর্ট করামো, তারপরে আপনাদের খবর নাও। তো উনি আর কিছু বলে না, আমার বাবা মা তারা চলে যায়। 2-3 দিন পরে উনি ওনার বড় বোন দিয়ে আমাকে মেটানি হাসপাতাল আছে না, সেখানে পাঠায় যে ডাক্তার নিকে যায় বলবেন ভালো করে যাতে চেক আপ করে, আর আমাদের কাছে পুরো রিপোর্টটা যাতে দেয়। আচ্ছা, আর ডাক্তার নিয়ে যদি ফুল রিপোর্ট দেবো তাহলে কিন্তু ডাক্তার নিয়ে আমি কেসে দিব। তো গেলাম, যে ডাক্তার নিয়ে কাছে গেলাম, তো ডাক্তার নিয়ে আমি আবার খুলে বলে দিই সব, যে আমার হাজবেন্ড আমাকে বলে এটা নাকি আমার প্রথম বেবি না সেকেন্ড বেবি। তো বলে তোমার হাজবেন্ডটাকে নিয়ে আসো। তো তারপরে আমার হাজবেন্ড তো আসে নাই, আমার নানাস আসছে, তারা ডাকতো। তো ডাক্তার নিয়ে তারা অনেক কথা শোনায় যে আপনারা কি মা হন নাই, ওরে যেগুলো বলতেছেন কেন বলতেছেন। তারপরে তো আসে বললাম। তা আমি আবার বলছিলাম যদি তুমি মানে দেখাইতে পারো আর প্রমাণ দেখাইতে পারো, তাহলে আমি তোমার সংসার করবো না, তোমার সংসার করবো না। যদি প্রমাণ দেখাইতে পারো সেদিন আমি চলে যাবো, তোমাকে কিছু বলবো না। আর যদি না দেখাইতে পারো তাহলে কি হবে বলো? কিছু হবো না, কি হবো আবার। আর তোকে যদি কোনো ভুল ধরতে পারি তাহলে তোকে বাপে গো জিয়ে গো খবর আছে। আমার বেবিটা যখন 8 মাস হইলো তখন আমরা কক্সবাজার ঘুরতে নিয়ে যাই, পুরো ফ্যামিলি সহ আমরা যাই। মানে আগে যায় নাই, এখন নিয়ে গেছে। কক্সবাজারে নিয়ে কি করছে, সাগরে নামছি একাই, সবাই একা নামছে। ও অনেক দূরে চলে গেছে, মানে সাগরে নেমে। ও আবার সাঁতার জানে, আমি তো আবার সাঁতার জানি না। সাঁতার না জানলেও মোটামুটি সাহস আছে, তো বুক পর্যন্ত পানিতে যেতে পারি আর কি, আবার চলে আসতে পারি। তখন কিন্তু আমার 8 মাস বেবি পেটে। সে আমার হাত ধরে টাইনা নিয়ে যেতেছে গা, মানে একেবারে বেশি পানিতে। আমি তো আর পায়ে মানে ঠাই পাইতেছি না পায়ের মধ্যে। আমার উপরে যতটুকু ঠাই পাই ততটুকু আর কি আমি নামছি, আর ও আমার হাত ধরে টাইনা আরো দূরে নিয়ে যেতে চাইতেছে। পরে আমি বলতেছি আপনি কি করতেছেন, আপনি আমার এই সাগরের মাঝখানে টাইনা নিয়ে যেতেছেন গা, আপনি আমার কিনারে দিয়ে হেন, আমি যাবো না আপনার লগে এত দূর। পরে আমি যদি ডুবা যাই তখন কি হবো? তো সে আমাকে কিনারে দিয়ে যাবে না, সেখানে হাত ছেড়ে দেয়।
কয় একা একা যাও। আরে একা একা যাবো মানে আমি তো পায়ের নিচে কোনো মাটিও মানে কোনো পাইতাছি না, শুধু পানি। আয়ার মধ্যে আমি আবার সাঁতার জানি না। তো আমি আবার আমার শ্বশুর একটা ছেলেরে পালতে নিছিল, ওনারে ভাইয়া ভাইয়া বলি। তো আমি বলতেছি ভাইয়া আমার নিয়ে যান, আমি তো ডুবে জমগা। উনি আবার ধৈরা আমাকে পাড়ে দিয়ে আসে। তো এখানে 2 দিন থাকি আমরা। 3 দিনের দিন আয়সা পড়বো ঢাকায়, সীতাকুণ্ড পাহাড় আর কি। সেখানে আমাদের গাড়িটা থামছে, পিকনিকের গাড়িটা আর কি থামছে। এখন সে আমাকে পাহাড়ের উপরে চড়াবে। আর কেউ নাই সাথে আপনার, শুধু আপনাকে? আমি, আমার হাজবেন্ড, তো আমার ননাসের ওনারা উঠবে না, মানে প্রায় 1000 ফুট উপরে, মাটি থেকে 1000 ফুট উপরে। কিন্তু হ্যাঁ, এটা আমি জানি, কারণ সীতাকুণ্ডে আমার একবার যাওয়ার সুযোগ হয়েছে। মানে উনি কি চাচ্ছেন যে শুধু আপনাকে নিয়ে উপরে উঠতে? আমি, আমার হাজবেন্ড হলো আমার ননাসের 2 মেয়ে। ওকে। সে আমাকে উঠাবে, কি তুমি হাতটা উপরে উঠলে তোমার স্বাস্থ্যটা ঠিক থাকবো, ভালো থাকবো, উঠো। তো এই 8 মাসের প্রেগনেন্সি? হ্যাঁ, সে আমার এই পাহাড়ে 1000 ফুট উপরে উঠাইছে। উঠছি, কষ্ট হয়েছে তবু উঠছি। সে আমাকে দৈরা উঠায় নাই, আমি একাই হাইটা উঠছি। কয় হাঁটলে তোমার স্বাস্থ্য ঠিক থাকবো। উঠলাম, উঠা আবার ওই যে ঝর্ণা আছে যে, সেটা দেখতে নিয়ে গেছে আমরা। একা একাই নামলাম, উনি আগে আগে, আমি পিছে পিছে নামতাছি। তো সেখানে আবার গোসল টোসল করে আবার উপরে উঠলাম। এখন উপরে ওঠার সময় তো বেশি কষ্ট, নামার সময় তো বেশি কষ্ট না। ওই সিটি দিয়ে যে ঝর্ণাটা, সেখানে গোসল করলাম। উনি করে নাই, আমি একাই করছি। তো ওঠার সময় তো এক মহিলা বলতেছে, তোমার ও রাব্বুরে বলতেছে, এটা কে? ওটা হলো আমার ওয়াইফ। তুমি কি পাগল হয়ে গেছো? 8 মাসের প্রেগনেন্ট, তুমি আর উপরে নিয়েছো, কে রাস্তার মধ্যে কিছু হয়ে গেলে কি করবা? আর তুমি যে আর হাঁটাইতেছো, ওর হাতও তুমি ধরতেছো না, ওরে ধরো। কোন আল্লাহ না করুক কোন একটা দুর্ঘটনা ঘটার আগে, হ্যাঁ, তখন আর কি নামতাছি ওই যে, তখন আর কি সে আমার হাতটা ধরছে শুধু। তো এখন কক্সবাজারে গেলে তো মানুষ এমনি কালো হয়ে যায় না বাতাসে, সেখানকার সাগরের পানিতে তো কিন্তু একটু যতই ফর্সা মানুষ চাও একটু রংটা কালো হয়ে যায়। ঢাকায় আইসি তো উনি আমার বলে, আমার শাশুড়ি বলতেছে, আমারে কি একটা বিয়ে করলাম আমি, কালাবু। কি বলেন কালাবু? যখন বিয়ে করছেন তখন কালো ছিলাম না? কয় না। এই আর কি শুরু আর কি, তার সাথে আমার রিলেশনটা ভাঙ্গার পর্যায়ে আর কি। তো বলতেছে, যেদিন তোরে দেখতে গেছি আঙ্গরে কি খাওয়াইছিলি? মিষ্টি পড়া খাওয়াইছিলি আমার কাছে বিয়ে বসার জন্য না রে? কি কোন আপনি এগুলা? ওনার মার সামনে বলতেছে আর কি। তো কয়, আমি আগে শুনতেছিলাম, এখন কালো হয়ে গেছি। তখন ভাল লাগছে, এখন ভাল লাগে না আর কি। যখন আমার বেবিটা হবে 10 দিন আগে আমি আমার মার বাসায় চলে যাই, এর মাঝখানে আর যাই না। তো 10 দিনের মধ্যে ফোনে তো কথাবার্তা হয়। 10 দিন পরে আমার যেদিন আর কি বেবিটা হইল, রাত্রে 9:30 বাজে হয় আর কি। ওর যখন হয়েছে তখন আবার ওর অবস্থা অনেক খারাপ থাকে, প্রায় শ্বাস নেই বললেই চলে, আর পুরো শরীর ঠান্ডা। হ্যাঁ, ডাক্তার নিতে বই পেয়ে গেছে যে ব্যাপার কি, বাচ্চার অবস্থা এমন কেন? তো তখন ডাক্তার নি বলে, মিতু মনে মনে একটা মানত করো যে তোমার মেয়ের যদি আল্লাহ ওরে বাঁচিয়ে দিয়ে যায় তাহলে তুমি একটা কিছু দিবা। ওর বাপ খুশি হয়েছিল, ওকে দেখতে এসেছিল বা কিছু একটা? আমি ফোন করে জানাইছি যে আমি হসপিটালে আইছি, আমার এমন। তুমি হসপিটালে কেন আইছো? এক্ষণে বাসায় চলে যাবা। হসপিটালে গেছে তোমার তো সিজার করবো। আমি কই না, সিজার না হলে কি আর করবো? সমস্যা হলেই তো করবই। না, সিজার করে বাচ্চা হয় বা না, নর্মালেই যেতে হয়। সিজারের বাচ্চার বাবা আবার দেখতে পারতো না। তো যতই কষ্ট, আমার অনেক কষ্ট হয়েছে আমার মেয়েটা হইতে, তবুও নর্মালেই আর কি। সারাদিন কষ্ট করে এই নর্মালেই রাত্রে মেয়ে হয়েছে। ফোন দিচ্ছি আমার শাশুড়িকে যে মেয়ে হয়েছে। আমার শাশুড়ি বলতেছে আমার যে দেওরের বউকে, যে আমি তো আগেই বলছি যে অমাবস্যার টাইমে যেহেতু ওর ব্যথা উঠছে তো মেয়েই হইব। তার পরের দিন আসে আমার শাশুড়ি আর আমার দেওরের বউ মেয়েকে দেখতে আসে, আমাকে দেখতে আসে, ওর বাবা আসে না। তো ওইখান দিয়ে পুরা শ্বশুর বাড়িতে ছড়াই ফেলছে যে আমি আমার মায়ের বাসায় আইসা ওনার 10,000 টাকা খরচ করাই ফেলছি। ওনার কিন্তু মাত্র 2,000 টাকা খরচ হয়েছিল। তো বাচ্চার যখন 21 দিন, তো বলতেছে ফোন করে যে তুমি চলে আসা পড়ো, বাচ্চার ওইখানে যত্ন হইতেছে না, এখানে আসলে ভালো যত্ন হইব। তো আমি বলছি আচ্ছা তাহলে চলে আসবো, তুমি এসে নিয়ে যাও। কেন আমার মারে পাঠাই দিই, তোমার নিয়ে আসবো। আর কিছুদিন পরে আর কি, যে 2011 সালের রমজান মাস আর কি, সেটার জন্য আমার তাড়াতাড়ি নেওয়া হইতেছে আর কি। রান্না বান্না সব আমি করবো আর কি। তো গেলাম, এলামের পরে আমার রান্না বান্না সব আমি একা। আমার শাশুড়ি আমার মেয়েকে ধরে না, আমার মেয়েটা খুব কালো হয়, ওরে ধরে না। তো 21 দিনের বাচ্চা তো এমনিতেই ছোট, এমনি তো ওর সমস্যা হয়েছে আর কি, খুব ছোট হয়েছে। তারপরে আবার খুব দুর্বল শরীর। এই বাচ্চাকে আমি একাই গোসল করাইতাম।
This track was downloaded from FusionBD.com. আমার শাশুড়ি কি করতো, সারাক্ষণ আছে ঘরে, যখন বাচ্চাটাকে গোসল করাবো তখন উনি ঘরের থেকে বের হয়ে অন্য বাসায় বসে থাকতো। আচ্ছা। তো আমার দেওরের বউ আবার বলছিল যে ভাবি আমার দুইটা নিয়ে আমি যে কষ্ট করছি, একা একাই সবকিছু করছি, এখন আপনার টাওয়ার বেলাও কিন্তু সেই আপনার শাশুড়ি কিন্তু এমনই করবো, আপনি আগের থেকেই আপনার মা থেকে সবকিছু শিখাইছেন। তো আমার বাচ্চাকে আমি একা একাই গোসল করাইতাম। পাশের বাড়ির একটা তাকে আপা আপা বলতাম, তো ওনারে ডাক দিতাম যে আইসে একটু ধরেন না, বাবুটাকে একটু গোসল করাই। তো ওই যে 21 দিনের দিন চলে আসে, সেই বাসায় শুধুমাত্র 9 দিন ছিলাম। 9 দিন ছিলাম, 9 দিনের মাথায় ওর বাবার সাথে আমার সাথে একটা ঝগড়া হয়। ওর বাবা ওকে দেখার পরে কি করেছিল? কিছুই বলেনি, আমি তো খুশি না। আর আমার শাশুড়ি বলে কালা একটা মেয়ে হয়েছে, তারপরে আবার আমি নাকি মেয়ে হয়ে তার ছেলেকে ডাবায় ফেলছি, নিচের দিকে ডাবায় ফেলছি আর কি। কেন? ওর বাবার উন্নতির মুখ দেখবো না, মেয়ে হয়েছে, মানে ওনার যে কার্যক্রম ব্যবসা সেখানে উন্নতি হবে না? না, উন্নতি হবে না, আমি তার ডাবায়। হ্যাঁ, তো আমি তো কিছু বলি না। তো আমার শাশুড়ি মাঝে মাঝে কি করতো, আমার মেয়েকে যখন শোয়া রাখতাম তো উনি দাঁড়ায় থেকে দেখে ওর দিকে তাকায় বলতো যে ওইসে তো হইছে একটা মাই হয়েছে, লাগে কি মাইয়াটা আফ্রিকার জঙ্গলের থেকে উঠে আনছি। আমি আমার মেয়েকে আফ্রিকার জঙ্গলের থেকে নিয়ে আসছি। তো আমার দেবরের বউ বলে যে আপনার ছেলেও তো কালো। কই আমার ছেলে কালো, এটা মাইয়া না হইয়া ছেলে হলে বেশি ভালো হইতো। তো ওই যে 21 দিন চলে যাওয়ার পরে আমার মেয়ের অনেক অবস্থা খারাপ হয়, আমার মেয়ের পাতলা পায়খানা হয়, প্রচুর অবস্থা খারাপ। তাই আমি বলতেছি যে মেয়েরে চলেন না ডাক্তার কাছে নিয়ে যাই। কারণ ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবো না, আমরা কি হারাম খাই নাকি যে আমাদের বাচ্চার অসুখ হইব। পরে আমার কি করে রাত্রে আর কি ঝগড়া হয়, মেয়েকে সে ডাক্তারখানায় নেবে না, আমার মা বাবার খবর দিতে বললে আমার মা বাবা নিয়ে যাবে। তো ঝগড়ার পরে আমার শাশুড়ি আমাকে অনেক কিছু বলে যে ফকিনির মেয়ে। তো আমি আপনি আমাকে এগুলো বলতেছেন, আপনি কেন বলতেছেন? আমার বাবার বাসাতে যে আলমারি দিছিল আপনার ছেলে তো সেটা বিক্রি করে ফেলছে, এখন ফকিনি কি আমি না আপনারা কোনটা? এটা বলার পরে সে অনেক মানে রেগে যায়, তোর বউরি নিয়ে এক্ষণে ওরে দিয়ায়, ওর জিবলা বেশি বড় হয়ে গেছে, অক্ষণে ওর বাপের ভিতরে ফালাই দিয়ে। সকালে ভোরে আমাকে 6টা বাজে, কি বৃষ্টি, এই 6টা বাজে সে আমাকে আমার মার বাসায় গেটের সামনে দিয়ে আসে পড়ে। তো আমার মা বলে কি হলো, জামাই ঘরে এলো না? আমার কাজ আছে, চলে গেছে। বলি না যে এগুলো ঘটছে ওইদিকে। এর মধ্যে আবার 21 দিনের মধ্যে সে তার মার সাথে আলোচনা করে যে কতদিন হইলে বাচ্চাদের এতিমখানায় নেয়, আমার মেয়েকে সে এতিমখানায় দিয়ে দেবে আর কি, ওর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেবে। তো এটা আমি আবার পাশে দাঁড়ায় শুনি যে তার মাকে সে এটা বলতেছে। তো আমি তখন আবার ঘরের ভিতরে যাই যে আপনি এটা কি বললেন, কাকে দিবেন এতিমখানায়? আমার শাশুড়ি আবার কথাটা বলে কি না ওই যে কইতাছে যে কতদিনের বাচ্চা এতিমখানায় নেয়। তারপর আমার শাশুড়ি বলে যে কে তুই কি তার মায়ের পালতে পারবি না? না পারলে আমার কাছে দিয়ে দি, মানে আমার শাশুড়ির কাছে দিয়ে দিতে বলে, উনি পালবো, এতিমখানায় না দিয়ে ওনার কাছে দিতে বলে। তারপরে তো আমি চলে গেলাম ঝগড়া করে। 5 মাস হয়ে গেছে, কোনো খবর নেই। আমি আমার মার বাসায়, মেয়েরও কোনো খবর নেই, না কোনো কিছুই না। ওইখান দিয়ে ওনার আবার মেয়ে দেখতেছে, আমার হাজবেন্ডের জন্য মেয়ে দেখতেছে, বিয়ে করাবে তার মাতাকে। তো একদিক থেকে আমরা একটা খবর পাই যে এমন মেয়ে দেখতেছে, মিতরে দিয়ে যান, ওরা কিন্তু মেয়ে দেখতেছে, ওরা কিন্তু বিয়ে সাথে করে ফেলবো। তখন কিন্তু আরেক সমস্যা হয়ে যাবো। আমার মা বাবা আবার আমাকে দিয়ে আসে ওই বাসায়। দিয়ে আসার পরে 1 মাস, ওই মেয়ের 6 মাস হয়েছে আর কি। তো 1 মাস ওনাদের বাসা আবার রই। তো 1 মাসের মাথায় ওই যে যখন আবার গেলাম, তো আবার দিয়ে আসতে দেখে আমার শাশুড়ি বলো কে পচা কারণে রাখলো না, মা বাপে কয়দিন রেখে নিয়ে গেছে। তো তখন আবার আমার শাশুড়ি কি করে, আমার হাজবেন্ডের সাথে আমার কোনো সম্পর্ক উনি রাখতে দেবে না, আলাদা আলাদা সবকিছু। আমি এক রুমে শুই, মেয়ে নিয়ে উনি আরেক রুমে শুয়ে, ওই যে ছেলেকে বিয়ে করাবে সে। তো আমরা আবার 1 মাস পরে ওই বাসা, আমার শাশুড়ির বাসা থেকে আমাদের নিজের বাসায় চলে যাই। মানে শাশুড়ির বাড়িটা ভেঙে এখানে আবার বিল্ডিং করবে আমার দেবর। আমার বাবাকে বলে যে তখন আমার হাজবেন্ড বলে যে ওই যদি সতীনের সংসার করতে ইচ্ছুক হয় তাহলে ওরে দিয়ে যান, নাইলে ওরে লিয়ে যান। আর আমি কিন্তু এখন আপনার মেয়েরা দিয়ে যেতেছেন, আমি কিন্তু ওরে খাবারের কষ্ট দিব, থাকার কষ্ট দিব, সবকিছুর কষ্ট দিব, আর ওর সাথে আমি স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক রাখবো না। আমার বাবা বলে যে তোমার বউ তুমি যা খুশি তা করো। হ্যাঁ, তো দিয়ে গেল। তো আমার হাজবেন্ড কি করতো, ওই যে বেবিটা হওয়ার পরও মানে ওই যে বালতিতে পানি মানে টানাইতো আমার দিয়া, প্রায় 10 কেজি 15 কেজি পানি। তো পাশের বাড়ির যে মহিলাটা উনি দেখে বলতেছে বউ তুমি কি করো, তোমার মাত্র কয়দিন আগে বাচ্চা হয়েছে আর তুমি এখন এত ভারী জিনিস টানতেছো, এটা তোমারই সমস্যা হইব, তুমি কিন্তু এগুলো টাইনো না। ওরা বুড়ো বললে তো শুনে না। আর ওই বালতিটাই না আমার কয়েকদিন আবার মেরুদণ্ডের হাড্ডির প্রচুর ব্যথা হয়, যার কারণে আমি অনেকদিন রাত্রে ঘুমাইতেও পারিনি, সারা রাত ব্যথায়। ওনার আমি বলিও যে আমার ওষুধ এনে দিয়ে, আমার তো এরকম ব্যথা, কি করবো, ওষুধ এনে দিব না, ওষুধ না। তখন কি করলো, আমার বলে সকালে ফজর উঠতে নামাজ পড়ে, আবার সে সবসময় কোরআন শরীফ পড়তো, ওর আব্বুর অভ্যাস, নামাজ পড়ে আইসাই কোরআন শরীফ পড়তো, 5 ওয়াক্ত নামাজ তো পড়তোই। নামাজের পাটিতে বসেই যায়, নামাজে বসে বসে আমার বলতেছে ও তোমার পানি টানলে তোর এই পিছাই ব্যথা হয়, তোর এই হয়, তোর সেই হয়। তা আমি বলতেছি আপনি নামাজের বাড়িতে বই আপনি আমার লোকের সকাল সকাল ঝগড়া শুরু করছেন, আল্লাহ কি কইছে 5 ওয়াক্ত নামাজ পড়ো আর সব মানুষের সাথে আমি অত্যাচার করো, আল্লাহ কি আপনার কি বলছে নাকি? তারপর আমরা বলতেছে আমার হাত দেখছো,
এই আমার হাত দিয়ে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ তাই কবুল করে। আমি কই কেন বললেন এই কথা? আমি তো আল্লাহর কাছে চাইতেছি যে তুই যাতে তাড়াতাড়ি মারা যাস, সে আমি যেন তাড়াতাড়ি মরে যাই সেই দোয়া কামনা করে। তুই কিন্তু বেশি দিন বাঁচবি না, আর তুই যদি আমার সংসারে থাকবি তাহলে আমি তোর মেরে ফেলাম। সে আমার মেরে ফেলবে আর কি, হুমকি দেয়। তো 1 মাস যখন হয়ে গেছে, ওই যে পরবর্তীতে যখন 6 মাস পরে আসলাম, 1 মাস হয়ে গেছে। 1 মাসের মাথায় কি করে শুক্রবার দিন নামাজ পড়ে আইসা মেয়ে তো প্রচুর কান্না করতেছে, মেয়েকে ধরবে না। আমার রান্না দেরি হয়েছে দেখে আমার সাথে চলে গেছে। তো পাশের ঘরের ভাবি আবার বলতেছে যে ভাই আপনি তো মেয়েটা যদি ধরেন তাহলে তো ভাবি কাজটা তাড়াতাড়ি করে ফেলতে পারে। কয় না আমি ধরবো না মাইয়ারে, ওর মাইয়া ওই সামলাইবো। আর ও সবসময় বলতো তোর মাইয়া এটা, তো ও মেয়েকে ধরবে না। তো এক পর্যায়ে আমার সাথে মানে কথাকাটি হয় মতো আমাকে প্রচুর মারে। মারার পরে তো আবার বলে কয় আমি এমনিতেই নোয়াখালীর মানুষ দেখতে পারি না, আমাদের গ্রামের বাড়ি আবার নোয়াখালী, তো শুধু নামে কোনোদিন সেখানে যাওয়া হয়নি আমাদের। এর আগে নাকি আমার বিয়ের অনেক আগে এক নোয়াখালীর লোকের সাথে তার সাথে প্রচুর ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে কথায় কথা সে আমাকে বলে আমি কালকে পাশের বাড়ির ছেলের সাথে আলোচনা করছি যে তোর এই বাড়িটা বুঝাই দিব, তুই তোর মেয়ে নিয়ে এখানেই থাকবি, আর আমি আরেকটা বিয়ে করে অন্য জায়গায় বাড়ি করে ওখানে থাকো, আর তুই আজকে আমার সাথে ঝগড়া করছিস। আমার প্রচুর মারছে। মায়েরা কি করলো, আমাকে সে তালাক দিল মুখে। তো আমি আর কিছু বলি না। মুখে তালাক কিভাবে দিল? মানে ওই যে 1 তালাক 2 তালাক 3 তালাক যা তোর আমি তালাক দিলাম বলতেছে। আর এর কিছুক্ষণ পরেই আমার বাবাকে সেই ফোন দিছে, দিয়া বলতেছে কি আমার ফোন আমার বাবার ফোনটা আমার বোন আবার রিসিভ করে। তো বলে কি তোমার বড় বোনের শরীরে তো ডাইল পড়ে গেছে, তোমার বড় বোন তো চলে গেছে, তাড়াতাড়ি আসো, আইসা ওরে হাসপাতালে নিয়ে যাও, তাড়াতাড়ি আইসো, হয়তো বা তোমরা আইসা ওরে নাও জীবিত পাইতে পারো। এখান থেকে আবার হয়েছে কি যে ও যে আমাকে মারার পরে আমি এবার কি করি, তো ডাল রান্না করে রাখছি 1 ঘন্টা আগে, ওটা আমার পাশেই থাকে। তো ওই ডালের মধ্যে আমি আবার কতগুলা পানি দিয়ে দিই, ডালের মধ্যে সিদ্ধ করছি পানি দিই। তো আমি জিদ দে ও আমার মাকে অনেক বকাবাজি করতে থাকে আমার সামনে, তো আমি জিদ করে ওরে উড়াই মারি সেটা ডালটা। হ্যাঁ ডালটা মার খেয়ে আর কি প্রচুর তো মারছে আমাকে, আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে মেরে। আর মেয়ে আমার কোলে বসে রয়েছে, সেই অবস্থাতে সে আমাকে মারা শুরু করছে। তো আমি আবার তাড়াতাড়ি মেয়েটাকে অন্য একটা মেয়ের কোলে দিয়ে দিই যে তুমি ওরে ধরে নিয়ে ওই তো ডরাই যাবো, ওরে ঘরে নিয়ে রেখে আসো। প্রচুর মারধর করলো। তো আমার বাপের খবর দিচ্ছে, আমার আব্বু আসছে, তো বলতেছে যে আপনার সামনে আপনার মেয়ের আমি তালাক দিলাম। আবারও তালাক দিল সে আর কি, মুখে তালাক দিছে। ফোন দেওয়ার পরেই আবার আমাকে বলে তোর বাপে আসার আগে তোর আরো মাইরা নেই, আসলে তার মারতে পারবো না। আবার মারে, প্রচুর মারে। আমার পুরো শরীর জায়গা জায়গা নীলা হয়ে যায়। তোমার চোখের এখানে আমার একটা ঘুষি মারে চোখে আর কি, বাম চোখে। তো আমার চেহারা ভীষণ ভাবে একটা নীল হয়ে যায় এক পাশ চেহারার। তারপরে তার সাথে আর কোনো যোগাযোগ নাই। তো উনি এক পর্যায়ে সে নাকি কাগজ পাঠায় আর কি তালাকের, মুখে বললে তো হবে না, কাগজে পাঠিয়ে দিই। আপনার বাড়িতে চলে যান, আপনাকে নিয়ে যায়? হ্যাঁ আমাকে নিয়ে যায়। আমার বাবা আবার করে কি যে এতদিন খালি শুনছি তোর কিছু বলি নাই, এখন তোর নামে কেস করবো। আমার জামাইয়ের নামে আমরা কেস করবো আর কি, এমন মারধর করছে। তো আমরা পরের দিন সকালবেলা, রাত করে তো যাওয়া সম্ভব হয় না, তো পরের দিন সকালবেলা মিটফুট হাসপাতালে যাই। সেখানে তো ডাক্তাররা দেখা সরাসরি যে রিসিপ্ট থাকে সেটার মধ্যে সিল, যে ওনারা সিল বসে যে পুলিশ কেস, এটা তো পুলিশ কেস। তারপরে তখন সেখানে পরের দিন আমরা আবার উকিলের কাছে যে তার নামে কেস করি, তার নামে একটা কেস করি, নারী নির্যাতন কেস, শিশু নির্যাতন কেস আর যৌতুক হিসাবে একটা কেস করি। ওই যে ওনারা মা ছেলে শুধু বলে যে কত মেয়ে আছে, এখন ওনাকে 1 লাখ টাকা দিয়ে তার কাছে বিয়া হইতে চায়। আচ্ছা ঠিক আছে, কেস করলেন? তারপর কেস করলাম। তারপরে কেসের আগে আমাদের অনেকবার পঞ্চায়েতে বসাইতে চাইছি, কিন্তু বসে নেই। কেস করার পরে যখন আমরা কাগজপত্র দেখাইলাম পঞ্চায়েতের মানুষকে যে আমরা তেমন অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসছি আমার শাশুড়ির নামে আর আমার হাজবেন্ডের নামে, এখন ওনারা পঞ্চায়েতের লোক এগুলো দেখা ওনারে জানাইছে যে রে তাড়াতাড়ি তুই বিচারে ভ, নাহলে কিন্তু ওরা তোরে ধরে নিয়ে যাবে। তো যেদিন ধরতে যাবো সেদিন আমার বাবা তাকে ধরবো না, বাদ দে, ধরান লাগবো না। তাহলে যে কেস করলাম না, বাদ দে, ধরান লাগবো না। আমরা যদি 10 টাকা খরচ করি, ওর 20 টাকা খরচ করার ক্ষমতা আছে। আচ্ছা বলো, যেহেতু আপোষে এখন পঞ্চায়েতের কাছে আসতে চাইছে, তো পঞ্চায়েতের কাছে যে বিচারটা দিই আমরা, তো পঞ্চায়েতের কাছে বিচারটা দেয়। তখন আর কি এই যে পঞ্চায়েতে বিচার করে দেয় আমাদের, এই যে তালাক নামার কাগজটা আছে। এই পঞ্চায়েত আপনাদেরকে বিচার করে? হ্যাঁ পঞ্চায়েতে বিচার করে। দেখি তালাক নামার কাগজটা। পঞ্চায়েত কি বিচার করলো আপনি একটু মুখে বলেন। খোলা তালাক দিয়ে দিবে সে আর কি। পঞ্চায়েত নাকি বলছে যে সংসার কর, কি হয়েছে মুখে তালাক দিচ্ছ, তোর আগের মাথায় তালাক দিলে হয় না। আমি হজ করছি, আমার আপনারা বুঝান, তালাক দিচ্ছি, তালাক তো হয়ে গেছে। তো পঞ্চায়েত কি আমাদের একটা বিচার করে দেয়। এর আগে আর কি ও মেয়ের কোনো খোঁজ খবর নেয় না।
6-7 মাস কোনো খোঁজ খবর নেয় না। তো পরবর্তীতে পঞ্চায়েতে যখন বিচার করলো, তো পঞ্চায়েতের লোকেরা একটা করলো যে ওর কাবিনের হকটা তুই দিয়ে দিবি, আর ওই যে বাচ্চার যে খরচ তো এতদিন দেশ নাই, তো বাচ্চার খরচ যাবে, তুই কিছু টাকা দিস, কত দিবি ওনারা জিজ্ঞেস করে। 2,500 টাকা দেবো। প্রথম সপ্তাহে 2,500 টাকার কথা বলে যে 2,500 টাকা মাসে দিব আর কি ওই বাচ্চারে। 2-3 দিন পরে আবার সে বিচার পাল্টাই গেছে, বাচ্চাকে সে 2,000 টাকার 1 টাকাও বেশি দিবে না। আমার বাবা বলে আচ্ছা থাক, এখন যেহেতু বলছো তো কাগজটা এখনই হয়ে যাও, নাহলে তো তুমি আবার পরবর্তীতে আবার বলবা। তার মানে এই কাগজটা কি বলছে? এটা তো এক ধরনের ডিভোর্স, খোলা তালাক। খোলা তালাক আপনারা এটা আপনি মেনে নিয়েছেন, কারণ আপনার স্বাক্ষর আছে এখানে। হ্যাঁ। আমি একটু পড়ে শোনাতে চাই কিছু জিনিস আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে, যেটা পঞ্চায়েতে হয়েছিল। মোসাম্মদ মিতু আক্তার, আমি নামগুলো পড়বো না, পুরো পেশা অ্যাড্রেসটা পড়বো না, নিয়ে হচ্ছে প্রথম পক্ষ, এবং দ্বিতীয় পক্ষে ওনার হাজবেন্ড মোহাম্মদ হাফিজ। আমি নামগুলো পড়ছি না, কোথায় আছেন কি অবস্থা পড়ছি না। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নাম স্মরণ করিয়া অত্র আপোষ মীমাংসার বর্ণনা করা যাইতেছে যে, যেহেতু আমরা উভয় পক্ষ সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানের মাধ্যমে বিগত 30/7/10 ইংরেজি তারিখে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া কাবিননামা রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়াছিলাম, কিছুদিন পর আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে ও কথা কাটাকাটির মাধ্যমে ঝগড়া বিবাদ দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের গণ্যমান্য এবং আত্মীয় স্বজনদের সহায়তায় এবং তাদের মাধ্যমে নিম্নলিখিত শর্তাবলী মানিয়া নিয়া ও বুঝিয়া অত্র আপোষ মীমাংসা সম্পাদন করিলাম। শর্তাবলী নিম্নরূপ: 1. বিবাহের সময় কাবিননামায় উল্লেখিত যে টাকা, মানে 1,01,000 টাকা যাহা ধার্য করা হইয়াছিল, তা দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে নগদ প্রদান করিলেন এবং প্রথম পক্ষ বুঝিয়া পাইয়া অত্র আপোষনামায় নিজ নাম সহি স্বাক্ষর করিলেন। 2. প্রথম পক্ষ বিবাদের সময় একটি খাট, একটি স্টিলের আলমারি, কাপড় চোপড় বাবদ 15,000 টাকা দ্বিতীয় পক্ষকে প্রদান করিয়াছেন, তাহা দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্রদান করিবেন। 3. দ্বিতীয় পক্ষ শিশু কন্যা সন্তানের ভরণ পোষণ বাবদ প্রতি মাসে অদ্য হইতে 2,000 টাকা হারে প্রথম পক্ষের নিকট প্রতি মাসের 1/10 ইংরেজি তারিখের মধ্যে প্রদান করিতে বাধ্য থাকিবেন। দিন অনুযায়ী বা বাজার মূল্য অনুযায়ী ভরণ পোষণের খরচ বৃদ্ধি পাইবে। 4. প্রথম পক্ষ যদি কোনো মামলা মোকদ্দমা দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে দায়ের করিয়া থাকেন, তাহা প্রথম পক্ষ নিজ খরচে নিজ দায়িত্বে প্রত্যাহার বা উত্তোলন করিবেন। প্রয়োজনে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের মামলা মোকদ্দমা উত্তোলনে দ্বিতীয় পক্ষ সর্বদাই সহায়তা করিতে বাধ্য থাকিবেন। 5. পরবর্তীতে যদি কোনো মামলা মোকদ্দমা করেন, তবে তাহা অত্র আপোষনামা বলে বাতিল ও অচল বলে গণ্য হইবে এবং যে পক্ষ মামলা মোকদ্দমা করিবে সেই পক্ষ আইন আদালতে দণ্ডনীয় বলে গণ্য হইবে। 6. অত্র আপোষনামার শর্তাবলী পরিপূর্ণ করিয়া স্থানীয় কাজীর মাধ্যমে উভয় পক্ষ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে খোলা তালাক সম্পন্ন করিবেন। এতদার্থে স্বেচ্ছায় সজ্ঞানে সুস্থ শরীর এবং মস্তিষ্কে অন্যের বিনা প্ররোচনায় অত্র আপোষনামা নিজেরা পড়িয়া অন্যের দ্বারা পড়াইয়া ইহার মর্ম অবগত হইয়া উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় নিজ নিজ নাম সহি সম্পাদন করিলাম। এখানে প্রথমে হচ্ছে হাফিজুর রহমানের স্বাক্ষর, দ্বিতীয় হচ্ছে সাক্ষীগণের মধ্যে আব্দুল মজিদ এবং তৃতীয় হচ্ছে নাদিম। এনারা কারা? নাদিম আমার বাবা। আচ্ছা, আর প্রথম পক্ষের স্বাক্ষরে আপনি হচ্ছেন মিতু, দ্বিতীয় পক্ষের হচ্ছে হাফিজ। আচ্ছা, এটা আপনি করলেন, আপনি প্রথমে মামলা করলেন, করার পরে আপনি এটা করলেন, আপনি কেন করলেন এটা? মামলাটা যখন করছি তখন আবার বলে যে তুই আমার খবর দিছে ওর বাবা একা, যে মামলাটা তুইলা নাও, তুইলা নিলে তোমার আমি ঘরে নিব। আমি তো জানি যে ওর তো এটা বাহানা। আপনি মামলা তুলে নিয়েছিলেন পরে? হ্যাঁ, আমাদের তুলাইছে মামলা, তোলার পরেই আবার এটা করছে আর কি। কিন্তু ওই যে কোর্টে বলা হয় নাই যে আমরা এখানে পঞ্চায়েতের মাধ্যমে এই জিনিসটা করবো। কোর্ট কি এটা জানে যে আপনি যে এই জিনিসটা করেছেন, যে আপোষ নামে 100 টাকার এক্সট্রা? কোর্ট সেটা জানে না। কোর্ট জানে যে আমি ওনার এখনো সংসার করি। তাহলে এটার আদতেও কোনো ভ্যালু আছে কিনা, বা এটার আদতেও কোনো মূল্য আছে কিনা? 100 টাকার স্ট্যাম্প নিজের মতো সাইন করে আপনারা নিজেরা যেটা করেছেন, এটার আদতেও কোনো ভ্যালু আছে কিনা? আপনাকে টাকা পয়সা গুলো বুঝিয়ে দিয়েছে? হ্যাঁ, টাকা পয়সা গুলো বুঝিয়ে দিচ্ছে। কিন্তু এটার আদতেও কোনো ভ্যালু আছে কিনা, মূল্য আছে কিনা আইনের কাছে, এটা আপনি কখনো যাচাই করে দেখেছেন? না, এটা কখনো করিনি। যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, আমরা বিশ্বাস করি যারা এখানে আইনের লোক আছেন, অনেকেই আছেন আইনজীবী পেশাজীবী, তারা নিশ্চয়ই জানবেন যে এইরকম খোলা তালাক বা এইরকম কোনো কিছু, এটা তো কাজের মাধ্যমে হয়েছে, এটা কাজের মাধ্যমে করেছে, এটা দুজনেই সাইন করে নিয়েছে, এগ্রি করে নিয়েছেন। এইগুলো করার পরেও আলটিমেটলি আইনের আশ্রয় নেওয়ার কোনো ব্যাপার স্যাপার বা সুযোগ সুবিধা আদৌ থাকে কিনা? আচ্ছা, তো আপনি এটা করলেন, করার পরে আপনি রেডিওতে আসলেন, আমাদের কাছে আপনার স্টোরি বলতে এসছেন। আমি কেন বলতে এসেছেন সে প্রসঙ্গে আমি পরে যাব। তার আগে আপনি বলেন যে এই যে আপনি এটা করলেন, এটা করার পরে আপনার এখন সে কি, আপনার বলার কি আছে তার প্রতি বা সবকিছু মিলিয়ে? তার প্রতি সে তো মেয়েকে প্রত্যেক মাসে টাকা দেয়, শুধু টাকা তো সে নিজে না, আমার ভাইকে দিয়ে পাঠায় দেয়। কিন্তু এই পর্যন্ত সে কোনোদিনই মানে ফোনে যে কথা হয় যে আমার কাছে এই ফোন দেয় যে কেবরে পাঠাও, আমি টাকা দিয়ে দিই, কিন্তু আজ পর্যন্ত সে কোনোদিনই বলেনি যে আমার মেয়েটা কত বড় হয়েছে, কি সে কিছু বলতে পারে কিনা। আমার এটাই দুঃখ যে উনি তো আমার সাথে তার তালাক হয়েছে, উনার সন্তানের সাথে তো তার কিছুই হয়নি। উনি কেন তার সন্তানকে মানে একবার ফোন দিয়া জিজ্ঞেস করে না তার সন্তান কত বড় হয়েছে, কি তার মেয়ের শরীরটা কি ভালো নাকি, কোনো কিছুই জিজ্ঞেস করে না, কোনো কিছুই না। তার যে একটা মেয়ে আছে সেটাও মানে কোনো কিছুই না, শুধু খালি টাকাটা প্রত্যেক মাসে এসে নিয়ে যাও।
আর কোনো কথা না। আপনি এখন ব্যক্তিগতভাবে কি করেন? আপনার কিভাবে সংসার আমি চলে? কিছু করি না। তো ওই যে 1 লক্ষ টাকা যে আমরা দিছে, তো ওটা আমি আবার আমার মামাকে দিছি যে আপনি ব্যবসা করেন, তো আপনারা তো দিছি, আমি তো কষ্ট থাকি আর কি, দিছি আপনাকে, নাহলে আপনি আমাকে কিছু সহযোগিতা করেন। তো আমার মামাকে বলছি, তো সে আর কি ওই 1 লাখ টাকার বিনিময়ে সে আমাকে মাসে 3,000 টাকা দেয় আর কি। তো 3,000 টাকা দেয়, সেখান থেকে 2,000 টাকা আমি আমার মাকে দিয়ে দিই, যে আমার বাসায় যে আমি থাকতেছি খাইতেছি, আমার ভাইদের উপরেই তো সবকিছু। তো সে ওই থাকা খাওয়ার বিনিময়ে আমি তাকে 2,000 টাকা দিয়ে দিই, 1,000 টাকা হাতেই রাখি। আর ওর বাবা তো ওর খরচ, আপনি তো নিজে কিছু করতে পারেন? না না নেই, বাচ্চা তো ছোট, নিজে কিছু করি না। ওকে। আর আমার মেয়েটা কিছুদিন আগেও শুধু খালি জানলার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় খালি আব্বু আব্বু করে ডাকে আর কি। তো তখন তো আর কিছু বলতে পারি না তাকে, তো তখন আমিও তাকে আব্বু আব্বু বলি আর কি, আমিও তাকে ডাকি যে আব্বু আব্বু, এই যে তোমার আব্বু, এই যে আমি।